আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এফআরবির আরেকটা ক্লাসে। দেখতে দেখতে কিন্তু তোমাদের এফআরবির যাত্রা অলমোস্ট শেষ হয়ে আসছে। আমার এই ক্লাসটা সহ বোধহয় আর 5টা ক্লাস বা 4টা ক্লাস বাকি। এই চ্যাপ্টারটা আজকে এবং আরেকটা ক্লাসে আমি আলোচনা করে শেষ করব। এরপরে ঈদের পরে গিয়ে বোধহয় 3টা ক্লাস আছে, ওই প্রাণীর পরিচিতি, রুই মাছ, হাইড্রা, ঘাস ফড়িং, এই 3টা পড়াবো। দেখতে দেখতে আসলে এই জিনিস পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, রাইট? একদম শেষ হয়ে যাচ্ছে। এবং মাত্র কয়েকদিন আগে তোমাদের সাথে যাত্রা শুরু করলাম রক্ত চ্যাপ্টারের মাধ্যমে। তারপরে কি কি পড়াইলাম আমার এক্স্যাক্টলি যদি মনে করতে চাই, রক্ত পড়ালাম, জিনতত্ত্ব পড়াইলাম, শারীরতত্ত্ব পড়াচ্ছি, আর কোষ বিভাজন পড়িয়েছি। 4টা চ্যাপ্টার, তাই তো? আর কোনটা পড়াইছি বলো তো? আর কোনটা পড়ালাম? আর কোনটা পড়াইছি? রক্ত পড়াইলাম, জিনতত্ত্ব পড়ালাম, তারপরে শারীরতত্ত্ব পড়াচ্ছি, হ্যাঁ জীব প্রযুক্তি 5টা। তো সব মিলে 6টা চ্যাপ্টার, যেহেতু ওই একটা চ্যাপ্টারের মধ্যে অনেকগুলা, তো মোট 6টা চ্যাপ্টার আমি নিচ্ছি, তাই তো? শুভ্র নিচ্ছে বোধহয় 7টা চ্যাপ্টার, মাঝখানে ফাহাদ ভাই একটা চ্যাপ্টার নিয়েছেন পরিপাক ও শোষণ। মোট 14টা চ্যাপ্টার তোমাদের, তার মধ্যে 6টা চ্যাপ্টার আমি তোমাদেরকে এইচএসসির জন্য গুছিয়ে দিলাম। তারপরও আমি জানি যে তোমাদের মধ্যে সবাই হয়তোবা এই ক্লাসগুলো করবা না। আমাদের সাথে 23,000 স্টুডেন্ট, খুব ভালো হতো 23,000কেই যদি আমার কথাগুলো কানের মধ্যে ঢুকাই দিতে পারতাম। কারণ আমি ক্লাসে যা পড়াচ্ছি তুমি পরীক্ষায় এক্স্যাক্টলি এগুলোই খুঁজে পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। ভর্তি পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সেটা মেডিকেল হোক, সেটা ডেন্টাল হোক, সেটা ঢাকা ভার্সিটি হোক, সেটা জিএস3 হোক, কৃষি হোক, এই চ্যাপ্টারগুলো আমি যা পড়াচ্ছি এইগুলো তোমার যদি ক্লিয়ার করা থাকে, তোমার দেখবা যে অ্যাডমিশনে বায়োলজিতে অন্ততপক্ষে ভয় পেতে হবে না। একই কথা ফাহাদ ভাইয়ের ক্লাসের জন্য প্রযোজ্য, একই কথা শুভ্রর জন্য প্রযোজ্য। আমরা যতটুকু তোমাকে কভার করে দিলাম, তুমি যদি এইটাই দায়িত্ব নিয়ে ক্লাসগুলো করতা এবং হোমওয়ার্কগুলো সাবমিট করতা, আই থিঙ্ক তোমার পুরোপুরি পড়া হয়ে যেত। কিন্তু তারপরও তোমাদের মধ্যে যারা এই মুহূর্তে আছো, দ্যাটস ফাইন, কিন্তু তোমাদের মধ্যে তারপরও অনেকেই হয়তোবা সবগুলা করে নাই, অনেকেই সবগুলা করে নাই, এটুকু আমি নিশ্চিত যে অনেকেই সবগুলা করে নাই। তো যাই হোক, এবং আমি যে ক্লাসটা 10টার দিকে শুরু করি, আমি জানি যে 10:30টায় অনেকে এসে বলবে আধা ঘন্টা কোথায় গেল। তো আমি ক্লাস শুরু করব, তোমরা একটু তোমার কলেজের বা তোমার ফ্রেন্ড সার্কেলের ওকে মেনশন করে দাও আজকে ক্লাস কিন্তু 10টায়, হুজুরের ক্লাস কিন্তু 10টায়। হয়তোবা আমার সকালবেলায় পোস্ট করে দেওয়া উচিত ছিল। আমি তোমাদেরকে একটা ছোট্ট বিষয় জাস্ট একদম শুরুতে একটা কথা বলে নেই। আর একজন বলেছে ভাইয়া প্রথম লেকচারটা করি নাই, এটা করতে পারবো কিনা? এটা করতে পারবা। প্রথম লেকচারের হয়তো 2-একটা রেফারেন্স আমাদের আসবে, সেই অংশটুকু বুঝবা না, কিন্তু আজকে মূলত বেশিরভাগটাই হলো তোমাকে মেমোরাইজেশন করতে হবে, মনে রাখতে হবে। আমি কনসেপ্ট দিয়ে দিব, বুঝাই দিব, এবং তোমাকে সেটা কষ্ট করে মনে রাখতে হবে। ভাইয়া আমি তোমাকে পড়ায়ও দিব, কিন্তু এখানে মনে রাখারও বিষয় আছে। তো আমি হুজুর হয়ে তোমাকে পুরাটা তোমার এই দোয়াটা, আজকে আমরা কয়েকটা দোয়া শিখবো, এই দোয়াগুলো একদম তোমার ব্রেনের মধ্যে হয়ে যাবে। যখন ব্রেনের মধ্যে ঢুকে যাবে, যখনই তোমার এই চ্যাপ্টারটা আসবে, এই 4 লাইনে 4টা দোয়া তোমার যদি ব্রেনের মধ্যে চলে আসে, আর ওই সিনেমা 2টা যদি ব্রেনের মধ্যে চলে আসে, এই চ্যাপ্টার তোমার কাছে পানি পানি মনে হবে। আর কারো যদি এই দোয়া বা এই সিনেমাগুলো যারা না থাকে, বা ওরা যদি এইগুলো টেকনিক করে না পড়ে, আমি বললাম এই চ্যাপ্টারটার চেয়ে ফালতু মার্কা চ্যাপ্টার, খাইস্টা চ্যাপ্টার, অতি অখাদ্য চ্যাপ্টার পুরো বায়োলজি বইয়ে, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান কোনোটাতেই নাই। উদ্ভিদ শারীরতত্ত্ব এতটাই ভয়ঙ্কর একটা চ্যাপ্টার, বুঝাতে পারলাম? তো ওদেরকে কষ্ট করে একটু মেনশন করে দাও। ঠিক আছে, তাহলে চলো আমরা সুন্দর করে আমাদের পড়া শুরু করি। আর যেই কথাটা বলছিলাম, একটা ছোট্ট কথা আজকে একটু ক্ল্যারিফিকেশন দিয়ে দিই তোমাদের। আমি জানি যে এফআরবিতে যারা স্টুডেন্ট আছো, এর মধ্যে আমি জানি যে একদল আমাকে পছন্দ করো। তারা ধরো আমি ধরে নিচ্ছি, লিখলাম যে তারা আমার ফ্যান।
ঠিক আছে, তারা আমার ফ্যান। আমি জানি যে একদল আমাকে পছন্দ করে, একদল থাকতে পারে যারা আমাকে হয়তো ঘৃণা করে না, কিন্তু ধরো কম পছন্দ করে, কম পছন্দ করে। ঠিক আছে, তো আমি এটার কারণটা তোমাকে একটু খালি বলে দিই, ধরো কেন মানে এই আলোচনাটা করছি। তো আমি যেহেতু লাইভ ক্লাস নেই, আমি লাইভ ক্লাসটাকে চেষ্টা করি সর্বোচ্চ ইন্টারঅ্যাক্টিভ করার, যাতে যতক্ষণ আমি যদি 2 ঘন্টা পড়াই, আমার লক্ষ্য থাকে যদি আমি 2 ঘন্টা পড়াই তাহলে এই 2 ঘন্টা যাতে স্টুডেন্ট 1 সেকেন্ডের জন্য বোর ফিল না করে। তারপর এটা আমার চেষ্টা থাকে, আমি বলছি না যে কেউ করবে না, তারপরে কেউ কেউ বোর ফিল করে, আবার কেউ কেউ করে না, কিন্তু আমি চাই ক্লাসটাকে আনন্দময় করতে। সেই জন্য আমি যে কোনো পড়া কিছুটা ওর মধ্যে মজার এলিমেন্ট ঢুকিয়ে দেই। তো লাইভ ক্লাসে যখন যেই মজাটা তুমি পাবা, এই জিনিসটা তুমি যখন রেকর্ড করতে যাবা তখন মনে হবে যে এই মজা তো আমি পাচ্ছি না। কারণ লাইভে তোমাকে যখন একটা প্রশ্ন করব, তুমি যখন সেটার উত্তর দিবা, সেইটার একরকম মজা। এই প্রশ্নটা যখন রেকর্ডে করব আমি, তখন কিন্তু তুমি এই উত্তরটা দেওয়ার আগ্রহটা ফিল করবা না। তখন মনে হতে পারে যে ভাইয়া এই কথাটা না বললেও হতো। তো এই বাবুরা কিছুটা মনে করতে পারে যে আমাকে কিছুটা কম পছন্দ যদি করতে চাই করতে পারে, আমি তাদেরকে, এটা মোটেই তাদের দোষ না, এই দোষটা আমার। কারণ আমি লাইভে যারা ক্লাস করে তাদেরকে আমি একটু হলেও প্রায়োরিটি দেই। ঠিক আছে, কিন্তু খেয়াল করো আমার প্রায়োরিটি কিন্তু আসলে রেকর্ড যারা করে তাদেরকেও দেওয়া উচিত ছিল, কারণ বেশিরভাগই রেকর্ড করে। উপরেই তো আছে, এর চেয়ে উপরে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তো কিন্তু আমি এটুকু তোমাদেরকে বলতে পারি, তোমরা যদি পুরো ক্লাসটা করে দেখো, ইনশাল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিলাম যে তোমার পুরো টপিকটার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আনন্দের সাথে আনন্দের সাথে আনন্দের সাথে মনের মধ্যে ঢুকে যাবে। তো অনেকেই এখানে বলছো যে ভাইয়া আপনার ক্লাসে আসলে মুড অফ থাকলে হাসতে হাসতে এমনিতেই মন ভালো হয়ে যায়। আমি সেটা হাসি মুখে গ্রহণ করলাম, কিন্তু একইভাবে যেহেতু তোমাদের সাথে যাত্রা শেষ হয়ে যাচ্ছে, তো সব রকম স্টুডেন্ট তো এখানে আছে, খুব ভালো, অ্যাভারেজ, পড়ালেখা করেনি, যারা খুব বেশি পড়ালেখা করেছে, যারা মোটামুটি করেছে। তো আমি চেষ্টা করি সবাই যাতে বুঝতে পারে সেই জন্য পড়ার। যারা খুব ভালো পড়ালেখা করেছে তাদের জন্য আসলে আমাদের ক্লাসগুলো না করলেও চলে, তাদের এফআরবি না করলেও চলে। কিন্তু যারা পড়তে চাই কিন্তু পড়তে পারি না, বুঝি না, আমি চেষ্টা করি তাদের ওই জনরাটাকে কেটার করার জন্য। ঠিক আছে, তবে এটাই আমার উদ্দেশ্য থাকে লাইভ ক্লাসে। আমার মনে হলো যে এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করি। আলোচনা শুরুতে তোমরা কি আমাকে একটু বলবা গত ক্লাসে আমরা যা যা পড়লাম তোমার কি মনে আছে? সবাই আমাকে বলো তো। তোমাকে যদি প্রশ্ন করে বলো তো, এমসিকিউ আসলো, পানি লাগে কোনটাতে, চক্রীয় না অচক্রীয়? পানি লাগে কোনটাতে, চক্রীয় না অচক্রীয়? গতদিন আমরা পড়েছিলাম জাস্ট একটু ব্রেইন স্টর্মিং, একটু জাস্ট ব্রেইনটাকে স্টর্ম করা। খুবই সুন্দর, অনেকেই সেটা পারছো, অনেকেই সেটা পারছো না। অনেকেই যারা চক্রীয় উত্তর দিচ্ছ তাদেরকে অনলাইন থাপ্পড়। তার মানে গত ক্লাসটা তুমি করনি, তার মানে উত্তর তো বোঝাই যাচ্ছে এটার উত্তর অচক্রীয়। যারা সঠিক উত্তর দিচ্ছ তাদের জন্য অনলাইন ভালোবাসা। ওকে, তো মূল কথা কি ছিল আমরা খেয়াল করো, বা তোমাদের মনে আছে যে ওই যে আমরা জিনে মাশরুম এবং পরিমণির বিয়ে দিলাম, নায়ক তো এরাই ছিল তাই না? এদেরকে আমরা বিয়ে দিলাম। বলো তো বাচ্চাটার নাম কি ছিল? হোয়াট ওয়াজ দ্য বাচ্চার নাম? ফ্যান্টাস্টিক। আমরা দিন শেষে বাচ্চা প্রোডাক্ট কি পাইছি? বাচ্চা ছিল এটিপি। এবং এই বাচ্চাটা যে হলো এর পেছনে অবদান কার ছিল? কাজী অফিসের, তাই না? তো ধরো কাজী অফিসের নাম ছিল এনএডিপি, তো এনএডিপি এইচ প্লাস। তো এই জিনিসগুলা পুরো ফটোফসফোরিলেশন শেষে তৈরি হয়। তো খেয়াল করে আমরা গতদিন যেখানে শেষ করেছি সেটা শেষ করেছি এই জায়গায়। ফটোফসফোরিলেশন শেষে কি তৈরি হয়? ফটোফসফোরিলেশন শেষে শক্তি তৈরি হয়, শক্তি। এবং এই শক্তিটাকে আমরা বলবো আত্তীকরণ শক্তি। এই শক্তিটাকে আমরা বলবো আত্তীকরণ শক্তি। ক্লিয়ার? এই শক্তিটাকে আমরা আত্তীকরণ শক্তি বলবো। পুরো গতদিনের মূল ক্লাসের শেষে, দিন শেষে যা তৈরি করেছি আমরা,
এইটা আমরা এই জিনিসটা তৈরি করেছি। সবাইকে মূল বিষয়টা বুঝতে হবে। গতদিন যত পড়ালেখা করলাম, যত সিনেমা দেখলাম, সকল সিনেমার আউটপুট ছিল এইটা, একটা এটিপি, একটা NADPH2। এই জিনিসটা আমরা দিন শেষে বানাইছি, এইটাই ছিল আমাদের সিনেমার আউটপুট। এটার নাম আত্তীকরণ শক্তি। আত্তীকরণ মানে কি? সূর্যের আলোটা গাছের পাতায় পড়েছে, এই সূর্যের আলোটা যে গাছের পাতায় পড়লো, এইটাকে আমরা এই জিনিসে কনভার্ট করলাম, অর্থাৎ আত্তীকরণ করে নিলাম। পৃথিবীতে একমাত্র গাছ এই জিনিসটা করতে পারে। তুমি, আমি, মানুষ বা অন্য কোনো প্রাণী এই জিনিসটা করতে পারে না। তাহলে আমরা সূর্যের আলোটাকে কনভার্ট করে ফেললাম, আত্তীকরণ করে ফেললাম। কেন? কারণ এইটাকে কাজে লাগায় এখন আমাদের লক্ষ্য গ্লুকোজ বানানো। কি বানানো? এইটাকে কাজে লাগায় আমরা গ্লুকোজ বানাবো। আচ্ছা, তোমরা যদি একটু খেয়াল করো গ্লুকোজ আসলে দেখতে কেমন, দেখো তো, C6H12O6। আচ্ছা ভাইয়া দেখো তো, এটাকে কি আমরা কোনোভাবে, তুমি কি একটু চিন্তা করতে পারছো? ভালো করে দেখো তো, তুমি 6 কমন নিয়ে নাও, তাহলে কেমন দাঁড়ায়? CH2O, তারপর একটা 6 দাও। দেখো তো, তার মানে কি? কার্বন এবং পানির একটা যৌগ। গ্লুকোজ ইজ নাথিং। গ্লুকোজ আসলে কিছুই না, কার্বনের হাইড্রেশন, তাই না? কার্বনের সাথে পানি লাগাই দিলা, দিয়ে তারপর তুমি ধরো 6 দিয়ে দিলা, C6H12O6। অ্যাকচুয়ালি এই জিনিসটাই কিন্তু করা হয় গ্লুকোজ তৈরির সময়। কিভাবে করা হয়? এই যে তাকায় দেখো, জাস্ট কার্বন ডাই অক্সাইডের সাথে পানি লাগাই দেওয়া হয়, পানি লাগাই দিলেই তৈরি হয় গ্লুকোজ। এই বিক্রিয়াটা করার জন্য আমার এই শক্তিটা লাগে। এই শক্তিটা ছাড়া তুমি এই বিক্রিয়াটা করতে পারবে না। মূলত এত আয়োজন এই বিক্রিয়াটার জন্য, এইটাই আমার অন্ধকার পর্যায়ের বিক্রিয়া। গতদিন আমি তোমাকে পড়িয়েছিলাম যে সালোক সংশ্লেষণের 2টা ধাপ। একটা ধাপের নাম আলোক পর্যায়, যেখানে সূর্যের আলোটাকে আমরা আত্তীকরণ শক্তিতে রূপান্তরিত করি। আরেকটা ধাপের নাম, এই আত্তীকরণ শক্তিটাকে কাজে লাগাই আমরা গ্লুকোজ বানাই। গ্লুকোজ, যেই গ্লুকোজটা বানাই বাতাস থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে শুষে নেওয়া পানিকে যুক্ত করে দিয়ে। তাহলে দেখো, গ্লুকোজ ইজ নাথিং, জাস্ট কার্বন এবং পানির একটা মিশ্রণ। এই মিশ্রণটা ঘটানোর জন্য এই ঘটনাটা ঘটে। তাহলে এইটাকে আমরা বলবো আলোক নিরপেক্ষ ধাপ। এইখানে আলো, আসলে এটাকে আলোক নিরপেক্ষ বলাটাই ভালো। মানেটা কি? মানেটা কি? এখানে আলো থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। অনেকেই এটাকে অন্ধকার ধাপ বলে, কিন্তু এই অন্ধকার ধাপ কথাটা কিন্তু ভাইয়া মিসনোমার, মানে এটা ভুল, এটা সঠিক না। এটা যে সবসময় অন্ধকারই হবে ব্যাপারটা তা না, এটা আলোতেও হতে পারে। কিন্তু আলোতে হলেও আলোর এটার খুব একটা দরকার নাই। মানে আলো না থাকলে, আলো থাকলে যে এটা হবে, আলো না থাকলে হবে না, ব্যাপারটা এমন না। আবার আলো থাকলে যেটা হবে না, ব্যাপারটা এমন না। আলো আছে কি নাই সেটা গুরুত্বপূর্ণ না, সেজন্য আমরা এটাকে বলবো আলোক নিরপেক্ষ ধাপ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে গ্লুকোজ তৈরি হয় সালোক সংশ্লেষণের কোন ধাপে গ্লুকোজ তৈরি হয়, বলতো? সালোক সংশ্লেষণের 2টা ধাপ, একটার নাম আলোক নির্ভর ধাপ, আরেকটার নাম আলোক নিরপেক্ষ ধাপ। তাকায় দেখো, আলোক নির্ভর ধাপ এবং আলোক নিরপেক্ষ ধাপ। তাহলে দেখো, আমরা যদি সহজ ভাষা আরো একবার মনে করাই দেই, এই ধাপে আমরা তৈরি করি শক্তি, এটিপি এবং NADPH2, NADPH+। এই ধাপে তৈরি করি গ্লুকোজ। এই লাইনটা যাতে সব ভুলে যাও, এইটা যাতে অবশ্যই মনে থাকে। এবং এই ধাপেই তৈরি হয়, এই ধাপেই তৈরি হয় অক্সিজেন। সালোক সংশ্লেষণে যে উপজাত হিসেবে অক্সিজেন তৈরি হয় সেটা কোন ধাপে? সেটা আলোক নির্ভর ধাপে। তোমাদের যদি মনে থাকে, ফটোলাইসিস অফ ওয়াটার, পানি ভেঙে অচক্রিয় ফটোফসফোরিলেশনের সময় পানি ভেঙে 3টা জিনিস উৎপন্ন হয়। অক্সিজেন উৎপন্ন হয়, 2 অণু ইলেকট্রন উৎপন্ন হয়, 2 অণু প্রোটন উৎপন্ন হয়। ওই যে অক্সিজেন উৎপন্ন হয়, ওই অক্সিজেনটাই আমাদের বেঁচে থাকার অক্সিজেন, যেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় MCQ আসবে, সবাই দেখো, সবাই উত্তর করতে পারবা। নিচের কোনটি আলাদা?
তুমি তো অবাক হয়ে যাবা যে এটা কোথা থেকে প্রশ্নটা করলো। তাকায় দেখো, এটিপি, অক্সিজেন, গ্লুকোজ, এনএডি, পিএইচ, এইচ প্লাস। নিচের কোনটি আলাদা? সবাই কি উত্তর দিব? সুন্দর, ভেরি গুড। তাহলে সি কেন আলাদা? এইটাই একমাত্র অন্ধকার পর্যায়ে উৎপন্ন হয়, বাকিগুলা আলোক পর্যায়ে উৎপন্ন হয়। কথাটা আশা করি সবার কাছে ক্লিয়ার। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের পড়া, চলো আমরা জার্নি শুরু করি বিসমিল্লাহ বলে। আমাদের আজকের পড়া আলোক নিরপেক্ষ ধাপ। আলোক নিরপেক্ষ ধাপ। সবাই তোমরা কয়েকদিন ধরে এই মিমটা খেয়াল করছো কিনা? বাংলাদেশের মানুষের একমাত্র লক্ষ্য হলো অন্যকে জান্নাতে পাঠানো, নিজে জান্নাতে যাওয়া না। মানে নিজে কি করলাম, কিন্তু আরেকজন কেন জান্নাতে যাচ্ছে না, আরেকজন কেন ইসলাম মেনে চলছে না। তো বাংলাদেশের মানুষ অন্যেরটা নিয়ে খুব, এই ও একটা ফাউল, ও পর্দা করে না, ও হ্যান করে না। ভাই তুই নিজে কি করিস? বুঝাতে পারলাম তো? বাংলাদেশের মানুষের একমাত্র লক্ষ্য যেমন অন্যকে জান্নাতে পাঠানো, তাহলে আলোক নিরপেক্ষ ধাপের একমাত্র লক্ষ্য দিন শেষে কি করা? দিন শেষে গ্লুকোজ তৈরি করা। দিন শেষে গ্লুকোজ তৈরি করা, এই কথাটা যাতে মনে থাকে। তাহলে আমরা দিন শেষে কি বানাবো? দিন শেষে আমরা গ্লুকোজ বানাবো। মন দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করো। গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য। কথা ক্লিয়ার? সুন্দর, ওকে। এখন প্রিয় ভাইয়া এবং আপুটা ভালো করে তাকাও। ধরো এখানে একটা গাছ আছে যার নাম আম গাছ। এখানে একটা গাছ আছে ধরো যেটার নাম হলো ওই যে ভুট্টা গাছ। এবং এখানে একটা গাছ আছে ধরো পাথরকুচি। তিনটা গাছ। ভালো মতো বোঝার চেষ্টা করি, এরা সবাই কিন্তু গ্লুকোজ তৈরি করতে পারে। আম গাছও পারে, ভুট্টা গাছও পারে, পাথরকুচি গাছও পারে গ্লুকোজ তৈরি করতে। সবাই মন দাও, কি তৈরি করব? গ্লুকোজ তৈরি করব। কোন পর্যায়ে চলে আসছি আমরা? গাছ এখন নিজের জন্য খাদ্য তৈরি করবে আলোক নিরপেক্ষ ধাপে। কয়টা গাছ আছে? তিনটা। আম গাছ, ভুট্টা গাছ, পাথরকুচি গাছ। সবাই দিন শেষে তৈরি করবে গ্লুকোজ। কিন্তু একটা মজার বিষয় খেয়াল করো, আম গাছ গ্লুকোজ তৈরি করার জন্য যেই পদ্ধতিটা ব্যবহার করবে সেই পদ্ধতিটার নাম C3 চক্র। ভুট্টা গাছ এই গ্লুকোজ তৈরি করার জন্য আলটিমেটলি তারা গ্লুকোজই তৈরি করবে। কিন্তু ভুট্টা গাছ খেয়াল করো, ভুট্টা গাছ যে পদ্ধতিটা ব্যবহার করবে তার নাম C4 চক্র প্লাস C3 চক্র। অর্থাৎ C3 চক্র তো লাগবেই, কিন্তু এক্সট্রা একটা চক্র সে তৈরি করবে, সেইটার নাম C4 চক্র। অর্থাৎ তার দুইটা চক্র লাগবে গ্লুকোজ তৈরি করতে। একইভাবে ধরো পাথরকুচি গাছ, তার একটা আলাদা চক্র লাগবে। ওটা চক্র না, ওটাকে আমরা বলবো ক্যাম, বা ওইটা একটা প্রক্রিয়াটার ফুল নামটা তোমার এমসিকিউতে আসবে। শুধু এমসিকিউ এর জন্য সবাইকে শিখতে হবে। নামটা একটু দেখে নাও, ক্র্যাসু। বানানটা একবার দেখে নিতে হবে আমাকে নিজেকেও, তারপরে এরকমই হওয়ার কথা। একটু বানান ভুল হতে পারে, সবাই একটু দেখে নিও। ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এইটা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে সে দিন শেষে কি তৈরি করবে? সে দিন শেষে গ্লুকোজ তৈরি করবে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এই রকম। ধরো আমি জানি না তোমরা কেউ ঢাকা মেডিকেল চিনো কিনা, মেডিকেলে পড়তে চাও না চাও, কিন্তু ঢাকা মেডিকেলে এই জীবনে তোমাকে কখনো না কখনো আসতেই হবে। ঢাকায় পড়লে কেউ না কেউ অসুস্থ হবে, বন্ধু বান্ধব। এবং পুরো বাংলাদেশের শেষ আশ্রয়স্থল হলো ঢাকা মেডিকেল। তোমার খুব বড় অসুস্থ হইলা, প্রাইভেট হাসপাতাল তোমাকে ভর্তি নিতে চাইবে না। যদি তুমি মরে যাও, কোথায় গিয়ে মরো? ঢাকা মেডিকেলে গিয়ে মরো। এখন ধরো লক্ষ্য হলো ঢাকা মেডিকেলে যাওয়া। ধরো সাকিব ঢাকা মেডিকেলে যাবে, অভি ঢাকা মেডিকেলে যাবে, রাকিব ঢাকা মেডিকেলে যাবে। কিন্তু সাকিব আছে কোথায়? সাকিব আছে এই মুহূর্তে মতিঝিলে। তো সাকিব যাবে এক পথ দিয়ে, সাকিব যাবে মতিঝিল থেকে ঢাকা মেডিকেল আসার পথ আলাদা। কথা ক্লিয়ার? আবার অপার এই মুহূর্তে আছে মিরপুরে, মিরপুর থেকে ঢাকা মেডিকেল আসার পথ আলাদা। আবার এই যে রাকিব,
ও আছে এই মুহূর্তে সদরঘাটে, সদরঘাটে ঢাকা মেডিকেল আসার পথ আলাদা। অর্থাৎ খেয়াল করো প্রত্যেকেরই আসার পথ আলাদা, কিন্তু সবার গন্তব্য কোথায়? গন্তব্য ঢাকা মেডিকেল কলেজ। এইটা অর্থাৎ প্রত্যেকে আলাদা আলাদা পথ ব্যবহার করলেও দিন শেষে সবাই কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীতে যত গাছ আছে তার মধ্যে বেশিরভাগ গাছ, 85% গাছই এই C3 চক্রের মাধ্যমে গ্লুকোজ বানায়। এবং আমাদের চারপাশে যত গাছ দেখতে পাও, যত গাছ, সবাই C3 চক্রের মাধ্যমে গ্লুকোজ বানায়। চারপাশে দেখতে পাও যত গাছ সবাই, তার মধ্যে অল্প কিছু C4 চক্রের মাধ্যমে। তার সেরকমই একটা নাম ভুট্টা। এছাড়া ভুট্টা ছাড়াও এখানে আর কি কি নাম আছে যারা C4 চক্রের মাধ্যমে বানায়? আমার যতদূর মনে থাকে, মনে আছে এইরকম কয়েকটা নাম আছে: ভুট্টা, ইক্ষু, ক্র্যাব, ঘাস, মুথা, ঘাস। দেখো এগুলো একবারই পড়া যায়। কাউন, তোমরা কাউন চিনো কিনা আমি জানি না, চীনা। ভুট্টা, ইক্ষু, ক্র্যাব, ঘাস, ক্র্যাব, মুথা ঘাস, ক্রাউন, চীনা, গিনি ঘাস, এরকমই বোধহয় বইয়ে নাম দেওয়া। তারপর আমি একবার দেখে নিব। মোট 8টা মিল্লাত নামে একটা নাম দেওয়া থাকার কথা, আমি রিসেন্টলি আজকে আর খেয়াল করিনি। বাট এই 8টা নাম হাসান স্যারের বইয়ে, এই 8টা নাম দেওয়া। এই 8টা গাছ তারা গ্লুকোজ তৈরি করার জন্য C4 চক্রটা ব্যবহার করে। আমরা এগুলো সব পড়ি, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না জিনিসটা আসলে কি। জিনিসটা সহজ কথা, সবাইকে ডিএমসিতে যেতে হবে, সবাইকে গ্লুকোজে তৈরি করতে হবে। কোন পদ্ধতি ব্যবহার করব? এক একজন এক একটা পদ্ধতি ব্যবহার করে। তাহলে একজন C3, তাহলে দেখো এই 8টা ছাড়া যত গাছ আছে সবাই আমাকে কমেন্টে জানাও তো। পরীক্ষায় যদি প্রশ্ন আসে তোমাকে এটা বলে দিবে না, তোমাকে এটা পড়াই দিবে না, কিন্তু পরীক্ষায় তোমাকে এটা পড়াই দিবে না, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলো দেখো তোমার পছন্দের জাতীয় ফল কাঁঠাল। তুমি আমাকে বলো কাঁঠাল কোন প্রক্রিয়ায় অন্ধকার চক্র সম্পন্ন করে? C3, C4 না ক্যাম? সারগাম, একটা কি জানি আছে, সারগাস বোধহয়, সারগাম বা কিছু একটা আছে, দেখে নিব বই থেকে, দাগাই দিব। হ্যাঁ, সারগম আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্র্যাব, সারগম আছে বা এরকম কিছু একটা আছে, ওটা আমি লিখে দিব। হ্যাঁ, ওকে, গ্রেট। তাহলে আমাদের চারপাশে যত গাছ আছে, তুমি যেই গাছটাই দেখবা ওই 8টা ছাড়া সবগুলোই মোটামুটি C3 পদ্ধতিতে গ্লুকোজ তৈরি করে। কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আশা করি ক্লিয়ার। ওকে, ফাইন। একইভাবে ক্র্যাসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজমের কয়েকটা নাম জাস্ট পড়ে ফেলা। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না তোমার, শুধু ওই নামটা ছাড়া কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? ক্র্যাসুলিসিয়ানের বানানটা আমি চেক করে নিলাম, ডাবল এস হবে, ডাবল এস। ক্র্যাসু, আমারও ভুল হলো, যাতে তোমার ভুল না হয় তুমি এইটা একটু জেনে রাখো। মূলত মরুদেশের উদ্ভিদ, মরুভূমির উদ্ভিদগুলা যেগুলোতে পানি কম লাগে, যেগুলোতে পানি কম থাকে বা পানির সরবরাহ কম, তাদের ক্ষেত্রে এই ক্র্যাসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম পদ্ধতিটাতে তারা গ্লুকোজ তৈরি করে। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, এই জিনিসটা তোমাকে আমি কেন পড়াচ্ছি? এটা থেকে কিন্তু সিকিউ আসতে পারে, এবং আমি তোমাকে বললাম এটা সহজ না। যদিও আমরা পুরো পড়াটা শেষ করার পর একটা চ্যালেঞ্জ খেলবো আমরা। আমার ভিডিও তোমরা রেকর্ড করবা, আমি 4 মিনিটে বলে শেষ করব। তোমরা কে 4 মিনিটে বলতে পারো? গত 2023 সালে আমি বোধহয় FRB-তে এই ক্লাসটা নিয়েছিলাম। আমি 23 সালে যখন SCS-এ জয়েন করি, তখন আমি একটাই চ্যাপ্টার পড়িয়েছিলাম, সেটা হলো এই চ্যাপ্টারটা। ওদেরকে 4 মিনিটে 4টা পড়িয়েছিলাম, এবং ওই একটা চ্যাপ্টারই একদম FRB শেষ হয়ে যাচ্ছিল, তখন আমি জয়েন করেছিলাম, যতদূর আমার মনে পড়ে। এটা 2 বছর আগের ঘটনা, 2 বছর না 1.5 বছর আগের ঘটনা। তো তোমাদেরকে আবার পড়াচ্ছি, 4 মিনিটে তোমরা প্রত্যেকেই বলতে পারবা। এবং এই যে C3 চক্র, C4 চক্র, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডেই পুরাটা বলতে পারবা, সেইটাই শোনা। কিন্তু বলতে পারার চেয়ে গুরুত্বপূর্ণ পুরো কনসেপ্টটা বোঝা। দিন শেষে আমরা কি তৈরি করব? দিন শেষে আমরা গ্লুকোজ তৈরি করব, এবং এই গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়াটার নামই C3 চক্র, C4 চক্র। এখন যে সকল গাছ C3 চক্র ব্যবহার করে তাদেরকে বলে C3 উদ্ভিদ, যে সকল গাছ C3 ব্যবহার করে না তাদেরকে বলে C4 উদ্ভিদ।
যারা C4 চক্র ব্যবহার করে তাদেরকে বলে C4 উদ্ভিদ, যারা C3 চক্র ব্যবহার করে তাদেরকে বলে C3 উদ্ভিদ। তাহলে আমাদের চারপাশে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, যেই গাছের নাম নাও সবাই C3 উদ্ভিদ। আমাদের চারপাশে ওই 8টা গাছ হলো C4 উদ্ভিদ। আর মরু দেশের উদ্ভিদগুলো, ফণি মনসা, হ্যান ত্যান, এই উদ্ভিদগুলো হলো এই উদ্ভিদগুলো যেগুলোতে পানির সরবরাহ কম, ক্যাকটাস, অ্যালোভেরা, আনারস, অর্কিড। আমি একটু দেখে নিলাম, এই যেখানে পাথরকুচিটা মুছে দাও, আমি ভুলে গিয়েছিলাম, উদাহরণের সাথে লিখেছিলাম। সো ধরো ক্যাকটাস, ক্যাকটাস গাছ বা আনারস গাছ, ধরো আনারস, এই যে আনারস, অর্কিড। তো কয়েকটা ক্যাম উদ্ভিদের নাম লিখে নাও, কয়েকটা ক্যাম উদ্ভিদের নাম লিখে নাও, কয়েকটা ক্যাম বইয়ে তোমার দেওয়া নাই কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। হ্যাঁ, কয়েকটা ক্যাম, ক্যাকটাস যেগুলাতে মরু দেশে জন্মে, ক্যাকটাস, আনারস, এটা এমসিকিউ আসতে পারে, অর্কিড, একদম এইগুলা কমন, এগুলো আমাদের চারপাশে পাওয়া যায়, কিন্তু এগুলোতে ক্র্যাসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম চলে। ঠিক আছে, বুঝাতে পারলাম। এবং অ্যালোভেরা, অ্যালোভেরা, অ্যালোভেরাও কিন্তু মরু দেশে জন্মে। ঠিক আছে, ধরো এই 4টা নাম তুমি কষ্ট করে মনে রাখবা, এই 4টা নাম কষ্ট করে মনে রাখবা, এগুলাতে ক্যাম চক্র চলে। এটা জাস্ট এমসিকিউ এর জন্য আসবে, এর বেশি প্রশ্ন তোমার ক্যাম থেকে আসার কারণ নাই যদি ক্যাম্প থেকে আসে। কথাটা কি ক্লিয়ার? ভাইয়া বই খাতা বাড়িতে, আমি ঢাকা থেকে ক্লাস করি, পরে লিখমু স্যার। ভাই আটকে আছেন কেন? ভাইয়ার আগের লেকচারে পিডিএফটা দিয়েন। আচ্ছা ভাইয়া, আপনার প্রাণীবিজ্ঞান 3য় অধ্যায় করার পর সব পানি পানি হয়ে গেছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা লিখে নিয়েছি সবাই, ওকে ফাইন। ওকে, তাহলে আমাদের সবার লক্ষ্য সাকিব, অপার এবং রাকিবের মতো ডিএমসিতে যাওয়া। তার মানে আমাদের সবার লক্ষ্য দিন শেষে কি তৈরি করা? দিন শেষে গ্লুকোজ তৈরি করা। যাই করি না কেন আমি দিন শেষে ভাই গ্লুকোজ তৈরি করব, এটাই আমার লক্ষ্য। কি তৈরি করব? গ্লুকোজ। যখনই তুমি দেখবা C3 চক্র, তার মানে কি এখানে একটা সাইকেল ঘুরবে, অনেক কিছু হবে, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। হ্যাঁ, ধরো এই যে একটা সাইকেল, এখানে অসংখ্য বিক্রিয়া, বাট দিন শেষে তোমার আউটপুট কি? দিন শেষে তুমি কি তৈরি করছো? দিন শেষে তুমি গ্লুকোজ তৈরি করবা। সবার আগে তুমি যদি এই জিনিসটা বুঝে নাও, এইটা একটা ফ্যান্টাস্টিক জিনিস। কথা ক্লিয়ার? তাহলে তোমাকে প্রশ্ন করবে, সবাই উত্তর দাও, C3 চক্রের উৎপাদের নাম কি? এটা একটা বিক্রিয়া, অনেকগুলো বিক্রিয়ার সমষ্টি। C3 চক্রের উৎপাদের নাম কি? গ্লুকোজ। সাবাস। C3 চক্রের উৎপাদের নাম কি? ওকে, ফাহাদ ভাই বলে দিয়েছে যে পাথরকুচিও হবে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আমি সেটা আমি খেয়াল করে দেখিনি, তো থ্যাংক ইউ ফাহাদ ভাই ফর দ্য সাপোর্ট, যে পাথরকুচিও একটা ক্যাম্প। তাহলে ডান, আমরা পুরো চক্রটা চালাবো, দিন শেষে আমরা কি পাবো? দিন শেষে আমরা পাবো গ্লুকোজ, আমাদের লক্ষ্য এইটা। তো প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই, পাহলবি ভাই দেখো একটা জৈব রসায়নের উপর ক্লাস নিচ্ছে, তাই না? জৈব রসায়ন, জৈব যৌগ মানেই বিক্রিয়া। তুমি তাকায় দেখো, এই যে A প্লাস B, তারপরে দুইজন মিলে দিন শেষে তৈরি করে ধরো C। তো আমরা অলরেডি একটা বিক্রিয়ার C কিন্তু জানি। C মানে কি? দিন শেষে আমি কি তৈরি করব? C মানে গ্লুকোজ, অর্থাৎ দিন শেষে আমি গ্লুকোজ তৈরি করব। এখন তাহলে প্রিয় ভাই ও বোনেরা, এই গ্লুকোজটা তৈরি হবে কোন জায়গা থেকে? তোমার নিশ্চয়ই মনে আছে, এই আমরা কি বলেছি, কোথা থেকে তৈরি হবে গ্লুকোজ? বিক্রিয়াটা কি মনে পড়ে? একদম সহজ বিক্রিয়া দিয়েছিলাম তোমাকে আমি। বলতো কোন কোন জিনিস দুইটা মিলায় আমি গ্লুকোজ তৈরি করব? কোন কোন জিনিস দুইটা মিলায় আমি তৈরি করব? ফ্যান্টাস্টিক, ভেরি গুড। তার মানে কার্বন ডাই অক্সাইড এবং পানি মিশায় আমি গ্লুকোজ তৈরি করব। খুবই সুন্দর। আমাদের জীবন একদম সহজ হয়ে যাইতো যদি বিক্রিয়াটা এতটা সুন্দর হতো এবং আমাদেরকে বলতো C3 চক্রটা লিখো, তুমি এই যে কার্বন ডাই অক্সাইড আর পানি একসাথে লাগায় গ্লুকোজ তৈরি করে ফেললা, এই কথাটা তুমি বলে দিলেই পরীক্ষার খাতায় ধরো 3 মার্ক আসবে, এটাতে 3-এ 3 দিয়ে দিল তোমাকে। জীবন কত সুখের হতো। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আবুল হাসান স্যারের বইয়ে আমাদের উদ্ভিদ বিজ্ঞানীরা এতটা তোমার প্রতি সদয় নয়। এই বিক্রিয়াটা যেটাকে দেখতে এত ভালো লাগছে, সেই বিক্রিয়াটা দেখতে কেমন?
সেই বিক্রিয়াটা ভাই, এই পুরা জিনিসটাই হলো ওই বিক্রিয়াটা এতক্ষণ যেটা বললাম। এই যে তাকায় দেখো, এই পুরা জিনিসটা হলো, একটু ঝাপসা লাগছে নাকি? ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ক্লিয়ারলি দেখা যাচ্ছে? এই পুরা বিক্রিয়াটার দিন শেষে উদ্দেশ্য কি? খেয়াল করো, বোর্ডে কি দেখা যাচ্ছে? জুম করেন না, দেখতে পাচ্ছ আমি বড় করব, কিন্তু তোমার বইয়ে তুমি এটা বের করো। এই যে ছোট্ট এক লাইনের বিক্রিয়া, ওই বিক্রিয়াটাকে পুরা এই জিনিসটা দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। দেখতে পাচ্ছ? দেখেই তো ভয় পাওয়ার কথা। আমি হলেও ভয় পেতাম, এবং ভয় না পাওয়ার কোনো কারণ নাই, অবশ্যই ভয় পাওয়ার কথা। চলো এটাকে আমরা একটু বড় করি। এটা হ্যাং খেয়ে গেল কেন? দেখছো, এইটা দেখে আমার বোর্ডটাও কিছুটা ভয় পেয়ে গেছে। পুরা জিনিসটা দেখো, পুরা জিনিসটা এই বিক্রিয়াটা দিন শেষে তুমি একদম নিচের দিকে তাকায় দেখো, তোমার বইয়ে তুমি নিচের দিকে দেখো তো, এই জায়গায় গ্লুকোজ দেখতে পাচ্ছ কিনা? এডিপি গ্লুকোজ এবং ইউডিপি গ্লুকোজ, একদম সবার শেষের প্রোডাক্ট তুমি গ্লুকোজ দেখতে পাচ্ছ কিনা? যদি গ্লুকোজ দেখতে পেয়ে থাকো তাহলে বুঝবা যে তুমি অলরেডি ঠিক জায়গায় আছো। এই পুরা চক্রটার মাধ্যমে আমরা গ্লুকোজ তৈরি করব। কিন্তু এখন ভাই এত বড় জিনিসটা কেমনে শিখবো? 1 মিনিট লাগবে পুরা জিনিসটা পারতে। পানির মতো সহজ, একদম পানির মতো। কিন্তু এটা যে পানির মতো সহজ, সেই কথাটা বলার জন্য আমাকে এই বোর্ডটাকে তো হ্যাং ছুটাইতে হবে। এটা হ্যাং করে গেল কেন কে জানে। ওকে ফাইন, তাহলে প্রিয় ভাই ও বোনেরা, ভয়ের কোনো কারণ নাই, চলো দেখে ফেলি। এই তাকায় দেখো, একদম শুরুতে দেখো বিক্রিয়া শুরু করলো কার্বন ডাই অক্সাইড। ভালো করে তাকাও তোমার বইয়ে, তার সাথে যুক্ত হলো কে? পানি। প্রিয় ভাই ও বোনেরা, যে যা বলছিলাম তাই। তাকায় দেখো, বিক্রিয়া শুরু করলো কার্বন ডাই অক্সাইড এবং পানি, আর বিক্রিয়া শেষ করলো কে? বিক্রিয়া শেষে তৈরি হলো গ্লুকোজ। বিক্রিয়া শেষে তৈরি হলো গ্লুকোজ। সবাই তাকায় দেখো, এইটুকু ক্লিয়ার যে আমরা মেইনটুকু আগে বুঝতে হবে যে এই দুজন মিলেই কিন্তু খেলা শুরু করলো, শেষ হলো এই জায়গায়। তাহলে ভাই মাঝের এত ঢং করার দরকার কি? এইটা আল্লাহ পাক যেভাবে বানিয়েছে, আমি জাস্ট তোমাদেরকে উসিলা হিসেবে সেইটা পড়াচ্ছি। এখানে আমার কোনো অপরাধ নাই যে এত কষ্টের মধ্য দিয়ে তোমাকে নিয়ে যাব আমি। কিন্তু বিশ্বাস করো, এইটাই তোমাকে করতে হবে। তো আমি খুব সিম্পলি পুরো জিনিসটা আমি তোমাকে পড়াই দিচ্ছি। আমাদেরকে কয়েকটা ধাপ পড়তে হবে। কয়েকটা ধাপ কিরকম? যে কার্বন ডাই অক্সাইড এবং পানি একসাথে যুক্ত হয়ে সবার শেষে গ্লুকোজ তৈরি হবে, কিন্তু মাঝখানে কিছু প্রোডাক্ট তৈরি হবে। ব্যাপারটা অনেকটা এইরকম, ধরো এই যে কার্বন ডাই অক্সাইড আর পানি, তারা দুইজন মিলে তৈরি করলো, প্রথমে তৈরি করলো পি থেকে তৈরি হলো কিউ থেকে তৈরি হলো ধরো পি কিউ আর থেকে তৈরি হলো দিন শেষে গিয়ে সি। ব্যাপারটা এতটাই সহজ। আরো একবার বলি, আমাদের কার্বন ডাই অক্সাইড এবং পানি যুক্ত হবে, কিন্তু মাঝের কিছু অন্তর্বর্তী ইন্টারিম, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট ইন্টারিম কিছু ইন্টারমিডিয়েট পদার্থ তৈরি হবে। এইগুলোর নাম কিছু ইন্টারমিডিয়েট পদার্থ তৈরি হবে, এবং এই পদার্থগুলোর নাম মনে রাখাটাই এইখানকার মেইন কথা। ব্যাপারটা এতটাই সিম্পল। বিক্রিয়া কিন্তু ভাই এরাই শুরু করবে এবং এখানেই শেষ হবে। মাঝখানের এই পি কিউ আর তিনটা নাম কষ্ট করে তুমি যদি মনে রাখো, তোমার পুরো পড়াটা একদম হয়ে গেল। একদম হয়ে যাবে। তো চলো আমরা তিনটা নাম মনে রাখার চেষ্টা করি। জাস্ট তিনটা নাম আমাদেরকে মনে রাখতে হবে। কয়টা নাম? তিনটা নাম। লেটস স্টার্ট। একটার নাম RUBP। সবাই নামটা কমেন্ট করো। RUBP, এটা ফুল মিনিংটা জানতে হবে। এইটা পড়লেই পড়া হয়ে গেল। আমি বাংলায় লিখে দিচ্ছি। RUBP মানে কি? রাইবুলোজ 1,5-বিসফসফেট। রাইবুলোজ 1,5-বিসফসফেট। RU মানে কি? রাইবুলোজ। বিস মানে কি? বি মানে বিস, পি মানে ফসফেট। রাইবুলোজ 1,5-বিসফসফেট। একটা নাম মনে রাখতে হবে, যে পি কিউ আর এর একটা পড়া হয়ে গেল। ঠিক আছে? ওকে
ওকে ডান। আরেকটা নাম মনে রাখো, জাস্ট আরেকটা নাম মনে রাখো, ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফো পিজি, পিজি এ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই নামগুলা পুরো এই চ্যাপ্টারে বারবার আসবে। ফসফোগ্লিসারিক অ্যাসিড এতবার আসবে, এটাকে ভালোবেসে ফেলতে হবে। পিজিএ, এটাকে ভালোবেসে ফেলতে হবে। ফসফোগ্লিসারিক অ্যাসিড এই নামটা এই চ্যাপ্টারের খুব কমন নাম, এই অ্যাসিডটা বারবার মনে রাখতে হবে। আর একটা মাত্র শিখবো, আর একটা মাত্র শিখবো। ফাহাদ ভাই ক্লাসে আছেন? ফাহাদ ভাই বলেন, ফাহাদ ভাইয়ের জন্য প্রশ্ন। আর একটা, কোনটা শিখবো? আর মাত্র একটা শিখবো, বলো আর একটা শিখবো। পি কিউ আর, তিনটা শব্দ শিখলে পুরাটা পড়া হয়ে যাবে। ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফাহাদ ভাই আজকে আমার স্টুডেন্ট, ভাইয়া বলেন আর একটা শব্দ শিখতে হবে, জাস্ট ওয়ান, তাহলে পুরো কেলভিন সাইকেল পড়া শেষ। জাস্ট পড়া শেষ, পানির মতো সহজ। দিন শেষে গ্লুকোজ তৈরি হবে, বিক্রিয়া শুরু করবে কার্বন ডাই অক্সাইড এবং পানি। বলো আরেকটা কোনটা? ফ্যান্টাস্টিক, রুহুল আমিন ওয়েব অ্যাপে উত্তর দিচ্ছে, অদ্ভুত। কেমনে পারো রুহুল আমিন? খুবই সুন্দর, কেমনে পারছো? খুবই ভালো, ফ্যান্টাস্টিক। আরেকটা নাম G3P। আমাদের যে জিপি সিম, জিপির মধ্যে একটা 3 দিয়ে দাও। G3P, কষ্ট করে নামটা মনে রাখতে হবে। গ্লিসারেলডিহাইড, গ্লিসারেলডিহাইড 3 ফসফেট, গ্লিসারেলডিহাইড 3 ফসফেট। ভাইয়া এই তিনটা নাম যার পড়া হবে তার পুরা এই কেলভিন সাইকেল পড়া শেষ। তিনটা নাম, তিনটা কঠিন নাম মনে রাখতে হবে। নাম্বার 1 আরইউবিপি, নাম্বার 2 পিজিএ, নাম্বার 3 গ্লিসারেলডিহাইড 3 ফসফেট। ডান। কে কে নাম তিনটা বলতে পারবে? আরইউবিপি, ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারেলডিহাইড 3 ফসফেট। ঠিক আছে, ডান, পারবো আমরা? ওকে, এই তিনটা কথা যার মনে হয়েছে কেলভিন চক্র অলরেডি পড়া শেষ। চলো দেখা যাক কিভাবে। রেডি, 1 2 3। আমি একটা এখানে সুন্দর জিনিস তোমাদের জন্য বানিয়ে রেখেছি, চলো দেখা যাক কিভাবে আমরা মনে রাখবো কেলভিন চক্র। কিভাবে মনে রাখবো কেলভিন চক্র? দেখো এখানে একটা সূত্র লেখা আছে, রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ। আমরা যখন অসুস্থ হই দেখবা হাসপাতালে গেলে কি হয়, ডাক্তার আমাদেরকে গ্লুকোজ ইনজেকশন দিয়ে দেয়। আমরা মনে রাখবো রুবি একটা মেয়ে, সে অসুস্থ হয়ে গেছে, সে পিজি হাসপাতালে গেছে কেন? গ্লুকোজ পাওয়ার জন্য। জাস্ট এইটা লিখে নাও, রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ। এই 5টা শব্দের মধ্যে পুরো কেলভিন সাইকেল পড়া শেষ হয়ে যাবে, একদম পড়া শেষ। জাস্ট আগে লিখো, লিখে কমেন্ট করো ডান। এইভাবে লিখো, পাশে যাতে কিছু লিখতে পারো। সুন্দর করে লেখো, রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ। জাস্ট লিখে ফেলো, করে দাও, করে দাও। ডান, ভেরি গুড। এইবার জাস্ট এইটা বসাও, তাকায় দেখো এইখানে জাস্ট এইটা বসাও। আর ইউবিপি, রুবি মানে কি? আর ইউবিপি। ডান। কামস, কাম মানে সিও, কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? ওকে, টু পিজি ফসফোগ্লিসারিক অ্যাসিড, সামনে একটা 3 লাগাও, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। গেট G3P টু গেট গ্লুকোজ। ও ভাই বোনেরা, এরই সাথে সাথে কেলভিন চক্র পড়া শেষ। সবাই বলো মারহাবা। ভাই শুধুমাত্র এই জিনিসটা তুমি যদি লিখে ফেলতে পারো, এই 5টা শব্দ লিখে ফেলতে পারো, পরীক্ষায় 3-এ 3 পাবা। C3 চক্র লেখো, C3 চক্র আঁকো। যার মাথায় এই 5টা লাইন পড়া হয়ে গেছে সে 3-এ 3 পাবে। ভাই কেমনে, কি বলেন? চলো শুরু করা যাক মূল আলোচনা। এই সিরিয়ালটা ভালো করে মুখস্থ করে ফেলি। কার কার মুখস্থ হয়ে গেছে সবাই আমাকে বলো, ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো। রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ। 5টা শব্দ, রুবি মানে আরইউবিপি, কাম মানে কার্বন ডাই অক্সাইড, পিজি মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, গেট মানে G3P, গ্লুকোজ মানে গ্লুকোজ। কার কার 3টাই পড়া হয়ে গেছে, মানে কার কার 2টাই ব্রেনের মধ্যে ঢুকছে, এইটাও ঢুকছে, এইটাও ঢুকছে।
পড়া শেষ। কেমনে ভাই? দেখো, রেডি, 1 2 3, এইবার জিনিসটা ভেঙে দিব এবং পড়া হয়ে যাবে। তাকায় দেখি, লেটস স্টার্ট। দেখো, আরইউবিপি রাইবুলোজ 1,5 বিসফসফেট, এইটাতে কার্বন থাকে 5টা। কয় কার্বন? 5 কার্বন। কার্বন ডাই অক্সাইডে কয়টা কার্বন থাকে? দেখাই যাচ্ছে, একটা। রাইবুলোজ, রাইবুলোজ মানে 5 কার্বন, তাই না? রাইবোজ, রাইবুলোজ, এরা সবাই পেন্টোজ, এরা সবাই পেন্টোজ মনোস্যাকারাইড। এই দুইজন প্রথম বিক্রিয়াতে যুক্ত হলো, এরা দুইজন প্রথম বিক্রিয়াতে যুক্ত হয়ে তৈরি করে এই পদার্থটা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাকায় দেখো, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন প্রিয় ভাই ও বোনেরা, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এইটা 3 কার্বন বিশিষ্ট। এখানে ছিল 6 কার্বন, তৈরি হলো 3 কার্বন, তার মানে এইটা আসলে 2 অণু তৈরি হবে। সেগুলো পরের ব্যাপার, আপাতত খালি বোঝার চেষ্টা করো। সবাই মন দাও। আরইউবিপি এবং কার্বন ডাই অক্সাইড একসাথে যুক্ত হলো, যুক্ত হয়ে প্রথম যে পদার্থটা তৈরি করে সেইটার নাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, পিজি হসপিটাল। এবং এইটাতে যেহেতু 3টা কার্বন থাকে, এই জন্য এই চক্রটাকে বলে C3 চক্র। এইখান থেকে আমরা একটা মার্ক কমন পেয়ে গেলাম। তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, C3 চক্রকে C3 চক্র বলা হয় কেন? মাত্র 2 লাইন লিখতে হবে। এক, C3 চক্রের প্রথমে রাইবুলোজ 1,5 বিসফসফেট এবং কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ডান। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে 3 কার্বন থাকে। এইটা এই পুরো চক্রের প্রথম স্থায়ী পদার্থ। পাশে এই কথাটা লিখে নাও, প্রথম স্থায়ী পদার্থ। যেহেতু এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট, ঠিক সেই জন্য C3 চক্রকে C3 চক্র বলা হয়। ডান। C3 চক্র বা কেলভিন চক্রকে কেন C3 চক্র বলা হয়? কারণ তার প্রথম স্থায়ী পদার্থের নাম 3PGA, সেইটাতে 3টা কার্বন থাকে। হয়ে গেল পড়া। কথা ক্লিয়ার? তাহলে প্রথম 3টা বিক্রিয়া আমরা জেনে গেলাম। এরপর সেখানে আরো বিক্রিয়া হয়, বিক্রিয়ার মাধ্যমে এইটা পরিণত হয় গ্লিসারেলডিহাইড 3-ফসফেটে। এরপর আরো বিক্রিয়া হয়, এই বিক্রিয়ার ফলে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট পরিণত হয় গ্লুকোজে। খেলা শেষ। এই যে আরো বিক্রিয়া হয়, এই কথাটা আপাতত মনে রাখো। এর ভিতরের গভীর জটিলতায় একটু পরে যাব, বাট এই আমাদের কেলভিন চক্র পড়া শেষ। তোমার হয়তো বা বিশ্বাস হচ্ছে না, জাস্ট তোমাকে বইয়ে তাকায় দেই, এই যে বিশাল আলোচনা, এইটা আসলে পড়া হয়ে গেছে ভাই। এইটা দেখে ভয় পেও না, এইটা দেখে ভয় পেও না। তুমি নিচের দিকে যাও, আমাদের পরীক্ষার জন্য এইটা লিখলেই হয়ে যাবে। তোমার বইয়ে সবাই এটা বের করো, দেখো লেখা আছে কেলভিন চক্রের সংক্ষিপ্ত রূপ। উচ্চ মাধ্যমিক স্তরের সাধারণ শিক্ষার্থীদের জন্য কেলভিন চক্রের বিস্তারিত বিক্রিয়াসমূহ অপেক্ষাকৃত জটিল। কেলভিন চক্রের মূল বিষয় কোনটা? এইটাই হলো মূল বিষয়, এবং এই মূল বিষয়টা এই জায়গাতে সুন্দর করে দেওয়া। এবং এইটাই দেখো, বইয়ের ছবিটা আমাদের পড়া হয়ে গেছে। রেডি, 1 2 3, সবাই বইয়ে আসো, সবাই বই খুলো, সবাই বের করো, বইটা বের করো, সবাই বইটা বের করো। সেম বই সবাই বের করেন, তাকায় দেখো। আমরা একদম শুরুতে বললাম রুবি, দেখো রুবি আরইউবিপি 6 অণু। আচ্ছা, সেইটা সমস্যা না, কয় অণু পরে দেখা যাবে। কামস কার্বন ডাই অক্সাইড। ডান। কি তৈরি করলো? পিজি। এই যে দেখো, ডাবল হবে, কারণ এখানে তো 5 কার্বন 1 কার্বন মিলে 6 কার্বন, আর এটা তো 3 কার্বন, তার মানে যাই হবে ডাবল হবে, 12 অণু 3PGA। ক্লিয়ার? ওকে। পিজি হসপিটাল টু গেট মানে এই তাকায় দেখো, এখান থেকে তৈরি হয় গ্লিসারেলডিহাইড 3-ফসফেট। ডান। গ্লিসারেলডিহাইড 3-ফসফেট থেকে তৈরি হবে গ্লুকোজ। তোমার বইয়ে এই জায়গাতে গ্লুকোজ লেখা নাই, তুমি কষ্ট করে এই জায়গাতে গ্লুকোজ লিখে নাও, এখানে গ্লুকোজ লিখে নাও, সবাই গ্লুকোজ লিখে নাও, গ্লুকোজ। রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ। দেখো, সবাই দেখো, যা যা বললাম সুন্দর করে তাকায় দেখো। মোহাম্মদ আদনান মেডিকেল ব্যাচে বা এসিএস এর কোনো ব্যাচেই কিস্তিতে পেমেন্ট করার কোনো সুযোগ নাই। আদনান, তুমি
ইনবক্সে কি মেসেজ দিয়েছো আমি দেখিনি, কিন্তু তুমি পাবলিকলি যেটা বললা আমাদের কোর্স ফি এমনিই কম, তারপরও অনেক স্টুডেন্টের কষ্ট হতে পারে, ঠিক আছে ভাইয়া, কিন্তু যাই হোক কিস্তিতে পেমেন্ট করার অপশন নাই, বুঝতে পারলাম। তুমি দরকার হলে একটু পরে জয়েন করো, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি জয়েন যখন করবা একবারই পে করে জয়েন করে ফেলতে হবে, ঠিক আছে? সুন্দর। দেখো তো এই হয়ে গেল আমার সিথি চক্র, পড়া শেষ। কয়টা নাম মনে রাখতে হবে? আরইউবিপি, গ্লিসারেলডিহাইড 3 ফসফেট, এবং আরেকটা নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, এই দেখো তো এটা পড়া হলো কিনা? পারা যাবে? এইটা কি পারা যাবে? এখান থেকে দুই ভাবে প্রশ্ন আসবে। কেলভিন চক্রটা লিখো ভাইয়া, এই ছবিটা এবং এই 4টা লাইন যে লিখতে পারবে তার কেলভিন চক্র পড়া হয়ে গেছে, তার পুরো কেলভিন চক্র পড়া হয়ে গেছে। রেডি? দেখো কেলভিন চক্র বুঝতে পারো কিনা। 1 2 3 তাকায় দেখো। প্রথমেই কার সাথে কে যুক্ত হবে? আরইউবিপির সাথে। আরইউবিপির সাথে যুক্ত হবে কার্বন ডাই অক্সাইড, তৈরি করবে প্রথম স্থায়ী পদার্থ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জন্য এটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এইটাকে পুরো চক্রটাকে C3 চক্র বলে। নাম্বার 2, এরপর এখান থেকে কি তৈরি হবে? G3P, গ্লিসারেলডিহাইড 3 ফসফেট। দেখো এই কথাটাই বলছে। এরপর এখান থেকে তৈরি হবে গ্লুকোজ। এখানে যেমনে লিখছে তুমি অমনেই লিখবা। এরই সাথে সাথে তোমার পড়া হয়ে গেল। এখন ভাই এইখানে বাকি জিনিসগুলা কি? বাকি জিনিসগুলো একটু বুঝাই দেন। বাকি জিনিসগুলো দেখো, এখানে এই পুরো জিনিসটাকে 3 ভাগে ভাগ করছে। ওই যে প্রথমে আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড লাগলো, এটাকে বলে কার্বন যোগ। তো এটাকে তুমি ওইভাবে দিবা যে কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে, এটাকে আমরা বলবো কার্বন যোগ। পরের ধাপে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটাকে তুমি G3P বানাবা, এখানে ফসফেট যুক্ত করা হচ্ছে। তাকায় দেখো, ফসফেট এবং হাইড্রোজেন যোগ। সবার শেষে গ্লুকোজ তৈরি হয়ে গেল। গ্লুকোজের মতো তৈরি হবে। আরইউবিপি কিন্তু আরইউবিপি থেকে যাবে। তো আরইউবিপি তৈরি হয়ে যাবে আরইউবিপি পুনঃ উৎপাদন। এই জিনিসটা, এই যে আরইউবিপি পুনঃ উৎপাদন, এমনি দেখতে জিনিসটাকে ভয়াল বলে মনে হবে। আমি ধরেই নিচ্ছি তুমি জীবনে প্রথমবার এটা ঠিক মতো পড়তে যাচ্ছ। আমি এখনই তোমাকে এই অণু-টণুর গভীরতায় গেলাম না। প্রথম ধাপে আমি তোমাকে আগে জিনিসগুলোর সাথে কানেক্ট করানোর চেষ্টা করলাম। দেখি তো, আরও একবার বলবো, তার আগে দেখি তো তোমার কতটুকু মনে আছে। চলো দেখা যাক C3 চক্রে কতটুকু পারো। রেডি? 1 2 3। C3 চক্রে থাকে না কোনটা? সবাই উত্তর দাও, দেখি কতটুকু মনে পড়লো। এটা প্রশ্ন করার কারণ আছে, কারণ এই প্রশ্নটাই আসবে পরীক্ষায়। তাহলে C3 চক্রে মাত্র 5টা জিনিস থাকে। সবাই সবাই বলো মারহাবা। সবার উত্তর সঠিক। উত্তর বি, ফ্যান্টাস্টিক, খুবই ভালো, খুবই ভালো। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা C3 চক্র দেখলেই উত্তর করতে পারবা। এইবার এখান থেকে কয়েকটা পড়া পড়বো আমরা। রেডি? 1 2 3। এই যে, তাই না? এখানে কয়েকটা পড়া পড়বো। কি কি পড়া পড়বো? কি কি পড়া পড়বো তাকায় দেখো। ও ভাই ও বোনেরা, সবাই আমাকে বলো তো, এই যে C3 চক্রে কার্বন ডাই অক্সাইড প্রথমে কার সাথে বিক্রিয়া করে? C3 চক্রে কার্বন ডাই অক্সাইড প্রথমে কার সাথে বিক্রিয়া করে? পদার্থটার নাম কি? কার্বন ডাই অক্সাইড প্রথমে কার সাথে বিক্রিয়া করে? আরইউবিপি। এইটাই একটা এমসিকিউ আসবে। যা যা বলবো প্রত্যেকটা একটা এমসিকিউ, ভালো করে তাকাও। তাহলে 1 নাম্বার প্রশ্ন, C3 চক্র থেকে কয়েকটা এমসিকিউ আসবে। এমসিকিউ আমি লিখে দিচ্ছি, যা যা বলছে সেখান থেকেই প্রশ্ন আসবে। কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহীতা কে? কয়েকটা লাইন, খুবই ইম্পর্টেন্ট। কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহীতা। তোমার উত্তর হয়ে গেল, তুমি বলে ফেলেছো আরইউবিপি, রাইবুলোজ 1,5 বিসফসফেট। ডান, সবাই সঠিক উত্তর করেছো, ফ্যান্টাস্টিক। এখন এই যে বিক্রিয়াটা হয়,
এই বিক্রিয়াতে একটা এনজাইম কাজ করে। একটা ছোট্ট এক্সট্রা তথ্য জানতে হবে, এই এনজাইমটার নাম রুবিস্কো এনজাইম। সবাই নামটা মনে রাখবো, রুবিস্কো। এই এনজাইমটার নাম রুবিস্কো এনজাইম। তাহলে আমরা লিখব প্রথম এনজাইমের নাম কি? প্রথম এনজাইম। এই এনজাইমটা কি করে? এই এনজাইমটাকে বলা হয় কার্বন ফিক্সেটর বা কার্বন ফিক্সেশন করে। কার্বন ফিক্সেশন করে এই এনজাইমটা, কারণ কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে এটার সাথে। তাহলে এনজাইমটার নাম কি? রুবিস্কো। বলা হয় পৃথিবীতে এই এনজাইমটার পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে, কারণ প্রত্যেকটা পাতায় প্রতি মুহূর্তে এই বিক্রিয়াটা চলছে। রুবিস্কো এনজাইম ছাড়া দুনিয়া আটকে যাবে, থেমে যাবে। ডান? ওকে। তারপরে দেখো তো এই দুইজনের বিক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড এবং আরইউবিপি, তোমরাই আমাকে বলো কার্বন ডাই অক্সাইড এবং আরইউবিপির বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড এবং আরইউবিপির ফলে কি উৎপন্ন হয়? কি উৎপন্ন হয়? প্রথম স্থায়ী পদার্থের নাম কি? ফ্যান্টাস্টিক। তাহলে প্রথম স্থায়ী পদার্থ, শব্দটার দিকে দেখো, শব্দটা আমি কি লিখছি? প্রথম স্থায়ী পদার্থ। প্রথম স্থায়ী পদার্থ কি লিখছি আমি? তাকায় দেখো, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইটাই পরীক্ষায় আসবে। তার মানে আমি যে শব্দটা লিখলাম প্রথম স্থায়ী পদার্থ, নিশ্চয়ই কোনো একটা অস্থায়ী পদার্থ তৈরি হয়। সেটার নাম কি? সেটার নাম কিটো অ্যাসিড। সেটা পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু তোমার কখনো মনে হতে পারে যে বইয়ে তো একটা এক্সট্রা লাইন দেওয়া আছে, সেটাও আমি তোমাকে দেখাই দিব এখনই। কিন্তু প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। খুবই ইম্পর্টেন্ট। এবং এইটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এইটা 3 কার্বন বিশিষ্ট, সেই জন্যই এই চক্রটাকে C3 চক্র বলে। এইটা যদি 4 কার্বন বিশিষ্ট হতো তাহলে এটাকে C4 চক্র বলতো। এই 3টা লাইন আমি পাশে লিখে দিলাম। এই 3টা লাইন পরীক্ষার জন্য বাকি জীবন এখান থেকে কিছু মনে থাকুক চাই না থাকুক, 7 স্টার ইম্পর্টেন্ট, মাস্ট টু নো। এই 3টা লাইন থেকে বারবার প্রশ্ন আসবে। কার্বন ডাই অক্সাইড প্রথমে কার সাথে যুক্ত হয়, বা কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহীতাকে, এর ফলে কে উৎপন্ন হয়, এবং এই বিক্রিয়াতে কোন এনজাইম কাজ করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা আমরা কি সবাই উত্তর করতে পারলাম? গ্রেট। এখন ভাইয়া, এতগুলা ঘটনা যে ঘটলো, এইগুলা কোথায় ঘটে? এই যে এতগুলা ঘটনা ঘটলো, এই যে এত কিছু ঘটতেছে, এই জিনিসগুলো ঘটতেছেটা কোথায়? এত কিছু যে ঘটছে, এইগুলা পাতায় ঘটছে। পাতায়। পাতার কোন জায়গায়? পাতার এক একটা কোষে। কোষের কোন জায়গায়? কোষের প্লাস্টিডের ভেতরে। কোথায়? প্লাস্টিডের ভেতরে। তাহলে এটা ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের ভেতরে ঘটছে। এই সালোক সংশ্লেষণের সকল বিক্রিয়াই তো এই জায়গাতে হয়। ঠিক আছে? প্লাস্টিডে ক্লোরোপ্লাস্টের ভিতরে ঘটছে, মানে আমরা পড়তেছি কোন জায়গায় সেটা তো বোঝার চেষ্টা করতে হবে। এখন এই যে ক্লোরোপ্লাস্ট, কোন ক্লোরোপ্লাস্টের ভেতরে ঘটে, এইটা থেকে একটা প্রশ্ন আসবে। ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট 2 রকম আছে। 2 রকম ক্লোরোপ্লাস্ট। তোমরা বলতে পারো ভাই এটা আবার কি? ক্লোরোপ্লাস্ট 2 রকম হয়। সব নাম দুইটা জানতে হবে। তোমরা তো একদম যারা পড়ালেখা করনি তাদের জন্যই বলছি আমি, যারা পড়েছো তারা জানো। একগুলাকে বলে মেসোফিল ক্লোরোপ্লাস্ট, একগুলাকে বলে বান্ডল সিট ক্লোরোপ্লাস্ট। আমি ছবি দেখাই দিব, খালি নাম পড়তে হবে, এত প্যারা খাওয়ার কিছু নাই। এই ঘটনাগুলা ঘটে ক্লোরোপ্লাস্টে। প্রশ্ন করতে পারে কোন ক্লোরোপ্লাস্টে ঘটে। ক্লোরোপ্লাস্ট আছে 2 রকম, মেসোফিল এবং বান্ডল সিট। তোমরা বলতে পারো ভাইয়া এমন নাম কেন? নামগুলো খুব কঠিন কিছু না, নামগুলো খুব কঠিন কিছু না। তুমি দেখো, মেসো মানে কি? মেসো মানে মধ্য, ফিল মানে পাতা। তাহলে পাতার মধ্যে যে ক্লোরোপ্লাস্টগুলো থাকে বা মাঝামাঝি যে ক্লোরোপ্লাস্টগুলো থাকে সেইগুলা হলো মেসোফিল ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ছবি দেখাচ্ছি তোমাকে আমি, ছবি দেখাচ্ছি। এই ছবিটা দেখলে সুন্দর একটা আইডিয়া পাবা। এইটা একটা পাতা, এটা একটা পাতা। পাতাটাকে আমরা সাইড থেকে দেখছি। ধরো এটা একটা গাছের পাতা, এটা পাতার উপরের ত্বক, এটা পাতার নিচের ত্বক। তুমি এইখানে সুন্দর করে দেখো, এই যে সবুজগুলা ভাই ও বোনেরা, এই যে লম্বা লম্বা এইগুলা 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 সবই ক্লোরোপ্লাস্ট। এইগুলা সবই মেসোফিল ক্লোরোপ্লাস্ট। এগুলা সব মেসোফিল ক্লোরোপ্লাস্ট, বা এই কোষগুলোর মধ্যে মেসোফিল ক্লোরোপ্লাস্ট থাকে।
আর এইখানে গোল করে যেটা দেখতে পাচ্ছ, গোল করে, এটার নাম বান্ডল শীথ। কি নাম? বান্ডল শীথ। প্রশ্ন হতে পারে ভাই এটার নাম বান্ডল শীথ কেন? নাম শুনেই তো অনেক কথা বলে দিতে পারো। শীথ মানে কাভার, শীথ মানে কি? কাভার। বান্ডল মানে ভাস্কুলার বান্ডল। তোমরা সবাই জানো জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম এরা দুইজন মিলে তৈরি করে ভাস্কুলার বান্ডল। তাহলে ভাস্কুলার বান্ডলের বাইরে যে কাভার হিসাবে থাকে তার নাম ভাস্কুলার, তার নাম বান্ডল শীথ। ছবিতেও দেখো ভেতরের এরা, ভেতরের এরা হলো ভাস্কুলার বান্ডল, তার বাইরের যে ক্লোরোপ্লাস্টটা এই যে ছবির মধ্যে, এটার নাম বান্ডল শীথ। নামের মতো যা নাম তাই কাজ। আর বাকি যা আছে পাতার মধ্য জায়গায় থাকে, পাতার মাঝামাঝি, এদের নাম মেসোফিল ক্লোরোপ্লাস্ট। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, কেন এই আলোচনাটা করছি? C3 উদ্ভিদের যত বিক্রিয়া আছে, এটা পরীক্ষার জন্য আরেকটা লাইন গুরুত্বপূর্ণ, 4 নাম্বার লাইন। C3 উদ্ভিদের যত বিক্রিয়া আছে সবগুলো হবে মেসোফিল ক্লোরোপ্লাস্টে। সবাই বলো মারহাবা। এই 4টা লাইন পরীক্ষার জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট। ভয়াবহ মানে ভয়াবহ। দেখো এই পুরা পড়াটা অ্যাডমিশনে পড়াতে লাগবে 5 মিনিট, কারণ একাডেমিক এগুলো সব পড়া হয়ে আছে। কিন্তু এটা একটা এফআরবি ক্লাস, এটা একটা একাডেমিক ক্লাস। এইখানে ধরে ধরে প্রত্যেকটা অংশ আলোচনা করতে হবে। এই 4টা তথ্য তোমার, আবারও বলছি, পরীক্ষায় আসবেই। তোমাকে এই 4টা তথ্য এই চ্যাপ্টার থেকে টিটিএম করতে হবে। সবাই লিখে রাখো টিটিএম, টনটনা মুখস্থ। তুমি সব ভুলে যাবা, এই 4টা তথ্য যাতে না ভুলে যাও। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। টিটিএম, টনটনা মুখস্থ। C3 চক্রে আরো একবার বলে দেই, মাস্ট কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহিতার নাম কি? RUBP। C3 চক্রে এনজাইমটার নাম কি? রুবিস্কো। কেন পড়াচ্ছি একটু পরে আসবে। প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কোথায় ঘটে? মেসোফিল ক্লোরোপ্লাস্টে। ঠিক আছে, পারা যাবে ইনশাআল্লাহ, সবাই পারবো আমরা। টিটিএম মানে কি? আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কালকে হাসরের ময়দানে, হাসরের ময়দান তো না, পরীক্ষার ময়দানে প্রশ্ন আসবে টিটিএম মানে কি? আমি তো লিখে দিলাম টিটিএম, তোমরা আমাকে বলো টিটিএম মানে কি? সাবাস, ভেরি গুড। টিটিএম মানে টনটনা মুখস্থ। সাবাস, ওকে ফাইন, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। তাহলে একদম এই অংশটুকু টিটিএম টনটনা মুখস্থ করতে হবে, একদম 100%। ওকে, টনটনা মুখস্থ না, তোমার এটা এমনিই মনে থাকবে। ওকে, সুন্দর। তাহলে আমরা কি কি শিখলাম? দেখো অনেক কিছু পড়া শেষ, তোমার বিশ্বাস হচ্ছে না, আমরা অলরেডি হিউজ পড়ালেখা করে ফেলছি। এবং আরেকটা জাস্ট ছন্দ শিখবো, তারপরে পুরো সালোক সংশ্লেষণের C3-C4 চক্র সবটুকুই পড়া শেষ হয়ে যাবে। তাহলে এইটুকু আমাদের ডান, এইটা C3 উদ্ভিদের জন্য। তাহলে দেখো তো পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে, আমার যারা ভালো বাচ্চা কাচ্চা, বুদ্ধিমান বাচ্চা, পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে। দেখো লিচু, লিচু গাছের সালোক সংশ্লেষণে, লিচু গাছের সালোক সংশ্লেষণে প্রথম বা কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহিতা কে? এটাই এমসিকিউ, সবাই বলো। নুসরাত জাহান নুরি, ইকরা, জিবা, ফ্যান্টাস্টিক, খুবই ভালো। এইভাবে যদি ঘুরাই দেয় প্রশ্নটা, বলেই দিল না, শুধু বলে দিল লিচু গাছ, তখন তুমি কি করবা? বুঝে নিতে হবে এটা একটা C3 উদ্ভিদ। কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহিতার নাম কি? সাবাস, খুবই ভালো। RUBP, খুবই ভালো, ফ্যান্টাস্টিক। সাবাস। তালহা আফনান, সাবাস। যারা RUBP উত্তর দিচ্ছ খুব ভালো, বুঝতে পেরেছো। ওকে ভাই, তাহলে আমরা এইটা একটা বুঝতে পারলাম। আমরা এই পর্যন্ত যতটুকু বুঝেছি গ্রেট, ঠিক আছে। এইবার C4, ধরো ভুট্টা গাছ, ভুট্টা, ও কিভাবে গ্লুকোজ তৈরি করবে?
দুইটাই পড়া হয়ে যাবে, দুইটাই পড়া হয়ে যাবে। তার আগে, দুইটাই পড়ার আগে চলো তো দেখি C3 উদ্ভিদ মনে আমরা C3টা পুরোপুরি শেষ করতে পারলাম কিনা। রেডি, 1 2 3। C3 পুরাটা পড়া শেষ করা গেল কিনা দেখি। কয় মিনিট লাগে দেখো, কয় মিনিট লাগে আমার বলতে। এই যে টাইমার অন করে দিলাম, দেখো পুরো C3 আমার বলতে কতক্ষণ লাগে, হয়তো 15 সেকেন্ডে বলতে পারবা। রেডি, দেখা যাক, আমি বুঝাই বুঝাই বলবো কতক্ষণ লাগে। এই চ্যালেঞ্জটা তোমাদেরও থাকবে। চলো শুরু করা যাক। C3 চক্র, যার অপর নাম কেলভিন চক্র। এই চক্রের শুরুতে কার্বন ডাই অক্সাইড RuBP মানে রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে যুক্ত হয়। এখানে রুবিস্কো এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উৎপন্ন হয় প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে 3টা কার্বন থাকে, এই জন্য কেলভিন চক্রকে বলা হয় C3 চক্র। এরপর এইখান থেকে উৎপন্ন হয় রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট, এখান থেকে উৎপন্ন হয় G3P, যেটাকে আমরা বলবো গ্লিসারেলডিহাইড 3-ফসফেট। ডান। এই গ্লিসারেলডিহাইড 3-ফসফেট থেকে পরবর্তীতে উৎপন্ন হয় গ্লুকোজ। 1 মিনিটের মধ্যে এখনো 20 সেকেন্ড আছে। এখন আমরা যদি ছবি আঁকতে চাই, ছবি আঁকতে গেলে আমরা দেখব প্রথম ধাপে আমরা এটাকে বলবো কার্বন যোগ, কারণ RuBPর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে। দ্বিতীয় ধাপে আমরা এখানে ফসফেট এবং হাইড্রোজেন যোগ করি, যোগ করে তৈরি করি G3P। শেষের ধাপে আমরা আবার RuBP আগের মতো করে তৈরি করি। এই হলো RuBP পুনঃ উৎপাদন। এরই সাথে সাথে কেলভিন চক্র পড়া শেষ হয়ে গেল। 4টা গুরুত্বপূর্ণ কথা কেলভিন চক্র থেকে। কেলভিন চক্রে কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহীতার নাম কি? RuBP। এখানে এনজাইমের নাম কি? রুবিস্কো। প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। শেষে কি উৎপন্ন হয়? গ্লুকোজ। পুরো ঘটনাটা কোথায় ঘটে? মেসোফিল ক্লোরোপ্লাস্টে। এতক্ষণ যা যা পড়ালাম 2 স্লাইডের পড়া, বলতে 1 মিনিট 30 সেকেন্ড নিলাম, কিন্তু আমি তো এটা নিলাম যাতে তুমি পুরোটা বুঝতে পারো। তুমি কি বুঝতে পেরেছো? বা এইটুকু কি তুমি পারবা? এইটুকু কি যে 1 মিনিটের মধ্যে বলতে পারবা? দেখি তো, দেখো তো এইটুকু আগে ব্রেনের মধ্যে ঢুকলো কিনা। আমরা যা যা বললাম এইটা যদি কেউ পরীক্ষার হলে লিখে, দ্যাটস মোর দেন ইনাফ। এর ভেতরে চাইলে আরও পেঁচানো যায়, আরও জটিল করা যায়। পড়া তো অনেক, এটাকে কত বিক্রিয়াটা তো অনেক বড়, কিন্তু এইচএসসির জন্য, এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এর বাইরে একটা কিছু জানতে হবে না। আবার গ্যারান্টি দিচ্ছি, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এইচএসসির জন্য, ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য, সকল ভর্তি পরীক্ষার জন্য কেলভিন চক্র থেকে আপাতত এই কয়েকটা তথ্য শিখে রাখো। এর সাথে আরো 2-1টা এমসিকিউ পড়তে হবে, বাট দিস ইজ মোর দেন এনাফ। ভাইয়া পরীক্ষায় কতটুকু লিখবো? পরীক্ষায় বইয়ে এখানে যা দেওয়া এইটুকু তুমি শুধু লিখবা। ভাইয়া এইটুকু লিখলে হবে? এইটুকু লিখলেই হবে, এইটুকু লিখলেই হবে, বিশ্বাস করো, এইটুকু লিখলেই হবে। তাহলে ভাই এত বড় বড় জিনিস এগুলোর কি দরকার? এইটা তোমার এইচএসসি লাইফের জন্য শিখে পণ্ডিত হওয়ার খুব দরকার নাই। আর এইটাতে যে অনেক কিছু আছে ব্যাপারটা কিন্তু তা না, এটাও তোমার পড়া হয়ে গেছে। দেখো এটা বড় করে লেখা, কিন্তু এটাও পড়া হয়ে গেছে। তুমি তাকায় দেখো, দেখো তো, এই যে রাইবোলোজ 1,5 বিসফসফেট এবং কার্বন ডাই অক্সাইড, এই দুটো যুক্ত হলো, যুক্ত হয়ে তৈরি করলো অস্থায়ী কি রয়েছে যেটা বললাম, কিন্তু আলটিমেটলি তৈরি হওয়ার কথা কি? এইটা 3PGA। ডান, কথা ক্লিয়ার? ওকে ফাইন। এই 3PGA থেকে এরপর তৈরি হবে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট। ডান। মাঝখানে ওখানে আরো একটা জিনিস তৈরি করে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এইটা তুমি যদি বাদ দাও কারো বাপের কোনো কিছু যায় আসবে না। এরপর এইখান থেকে তোমার তৈরি করবে গ্লুকোজ। এখন ভাই ও বোনেরা, ও ভাই বোনেরা যারা একটু বুদ্ধিমান তারা এই জায়গাতে তাকাও, সবাই এই জায়গাটুকুতে তাকাও। এই জায়গাটুকু আমি তোমাকে এখন পড়াবো না, কিন্তু এই জায়গাটা তোমার অটোমেটিক পড়া হয়ে যাবে। ভাই ও বোনেরা, দিন শেষে আমরা কি বানাইলাম? সবাই কমেন্ট করো, দিন শেষে আমরা কি বানাচ্ছি? এই জায়গা থেকে কি বানাইলাম? দিন শেষে আমরা বানাইলাম গ্লুকোজ। এই অংশটুকু ভালো করে তাকাই, সবাই মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দিন শেষে আমরা গ্লুকোজ বানাবো কোথা থেকে? G3P থেকে। এটা একটা ফ্যান্টাস্টিক জিনিস। কেন ফ্যান্টাস্টিক জিনিস? কেন ওই বিক্রিয়াটাও তোমাকে পড়াই দিব, যারা সবাই ভালো, অ্যাভারেজ, খারাপ সবার জন্য। G3P থেকে আমরা কি বানাবো? গ্লুকোজ। প্রিয় ভাই ও বোনেরা, এই বিক্রিয়াটা তুমি একটু পরেই আমি তোমাকে পড়াবো,
জাস্ট উল্টা, এই যে উল্টা গ্লুকোজ থেকে G3P বানানো, এইটার নামই গ্লাইকোলাইসিস, এইটার নামই গ্লাইকোলাইসিস। তার মানে আমরা যখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা পড়ব তখন আমরা গ্লাইকোলাইসিসের এইটুকু উল্টাই দিলেই এই অংশটুকু পড়া হয়ে যাবে। তোমার যদি মনে বিশ্বাস না হয় সবাই তাকায় দেখো তো, গ্লুকোজ, গ্লুকোজ ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, তারপরে গ্লিসারেলডিহাইড 3 ফসফেট, কয়টা? 1 2 3 4 5, 5টা ধাপ। তোমার যদি বিশ্বাস না হয় সবাই পেজ উল্টাও, পেজ উল্টাও, পেজ উল্টাও, পেজ উল্টাও, পেজ উল্টায় চলে আসো, পেজ উল্টায় আমার সাথে চলে আসো, পেজ উল্টাও, সবাই উল্টাও, 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 এখানে চলে আসো, শ্বসন বের করো, শ্বসন। তোমাকে আমি এমন কিছু দেখাচ্ছি যেটা তুমি হয়তোবা নিজের চোখে কখনো দেখোনি বা দেখতে পারবে না, কারণ তোমার স্টুডেন্টের চোখ, আমারটা শিক্ষকের চোখ আমি দীর্ঘদিন ধরে দেখছি, আমি দেখতে দেখতে আমার চোখটা বুড়ো হয়ে গেছে। সবাই শ্বসন বের করো, অনেক বড় চ্যাপ্টার শ্বসন। তাকায় দেখো, এই যে 333 আমার বইয়ে 334 নাম্বার পেজে, এই দেখেন গ্লুকোজ, গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এই যে 3 ফসফোগ্লিসারেলডিহাইড বা গ্লিসারেলডিহাইড 3 ফসফেট, একই জিনিস, একই নাম, দুইভাবে লেখা যায়। ভাইয়া জাস্ট উল্টা বিক্রিয়াটাই ওই জায়গায় দেওয়া। সবাই বলো মার হাবা। একটা জিনিস শিখলে দুইটাই পড়া হয়ে গেল। মার হাবা। সবাই 334 দেখতে পাচ্ছ? দিস ইজ গুড। আমরা কি বুঝতে পারলাম? আমি কি কথাটা বুঝাতে পেরেছি? আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা শান্ত আছে না? আমি সামহাও আজকের ক্লাসে মনের উপরে কিছু একটা চাপ ধরে আছে। তোমরা দেখতে পাচ্ছ আমি স্বাভাবিকের মতো হাসছি না, সেটার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। মনের উপরে একটা চাপ জমে আছে, সেই চাপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, দ্যাটস ফাইন। কিন্তু কিন্তু আমি চেষ্টা করছি যে যতটুকু পারা যায় আনন্দ করার। কিন্তু দেখতে পাচ্ছ যে হুজুর অন্যদিন খুব হাসি খুশি থাকে, একটু আজকে কম হাসি খুশি। ঠিক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আমার সাথে, একটু হালকা আমার সাথে অ্যাডজাস্ট করে নাও। ওকে ফাইন। তাহলে আমি মনে করি যে এইটা আমার এই মুহূর্তে শেখানো দরকার নাই, কারণ এইটা আমি পরীক্ষার খাতায় লিখবো না। আমি পরীক্ষার খাতায় রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ, তুমি যদি এইটুকু লিখো তাহলেই আমার পুরোপুরি পড়া হয়ে যাবে, তাহলেই আমার 100% পড়া হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? এইটা যখন শিখবো, কেউ যদি লিখতে চায় ওর জন্য এটা এক্সট্রা ভালো। আচ্ছা, কিন্তু এটা তোমাকে কেলভিন চক্র লিখতে হবে, এটা ম্যান্ডেটরি না। তাহলে অনেক সুন্দর করে আমরা একটা ছোট্ট জিনিস জেনে গেলাম, ভালো একটা জিনিস শেখা হয়ে গেল, আশা করি ডান। ওকে ঠিক আছে, চলো সামনের দিকে যাই। ডান, চক্রীয়, ওকে ফাইন। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা অনেক কিছু শিখে গেছো। এবার C4 চক্র, C4 চক্র এইটা পুরোটা পড়া হয়ে গেল, এবং দিন শেষে আবার রাইবোলোজ তৈরি হবে। তুমি যদি মনে করো ভাই আমি এটাই লিখবো, তুমি লিখতে পারো, আমি তোমাকে মেইন পড়াই দিয়েছি। ভাইয়া এই বর্ণনাগুলো কি লিখবো না? তোমার যদি মনে চায় তুমি রিডিং পড়বা, পড়তে পারো, কিন্তু আমি দেখো শিক্ষক এবং অগ্রসর শিক্ষার্থীদের জন্য এগুলো মুখস্থ করা দরকার নাই, এগুলো পড়ার দরকার নাই আসলে। এবং বিশ্বাস করো, আমি তোমাকে গ্যারান্টি দিলাম এইটা থেকে কোনো এমসিকিউ আসবে না। আমি যতটুকু পড়ালাম, যা এমসিকিউ পড়ালাম তাই পরীক্ষায় আসবে। আমরা পুরোটা শেষ করি, C4টা শেষ করি, তারপরে আমরা দুইটা তুলনা করব, দুইটা একসাথে পড়বো। ওকে ডান। তো চলো আমরা যেখানে ছিলাম ফিরে যাই। লেটস স্টার্ট। আমরা 1.5 মিনিটে C3 বলতে পারছি, C4 বলতে সময় লাগবে 30 সেকেন্ড। এটা আগে মুছি। চলে আসো, C4 কেমনে মনে রাখবো? C4 কেমনে মনে রাখবো? সবাই আমার সাথে বলো, পেপা ওয়া মাপা C3। এইটা ব্রেনের মধ্যে সেট করে নাও। পেপা ওয়া মাপা C3, পেপা ওয়া মাপা C3। সবাই ব্রেনের মধ্যে C4 মানে ঢুকায় নাও। পেপা ওয়া মাপা C3 একদম ব্রেনের মধ্যে ঢুকায় নাও। আবার আবার বারবার বলো। আজকের দিনের এই হুজুরের আজকের এইটা সূত্র, C4 ভালো করতে হলে এই সূত্রটা ব্রেনের মধ্যে সেট করতে হবে। পেপা ওয়া মাপা
C3, পেপা ওয়া মাপা C3, আরেকবার পেপা ওয়া মাপা C3। ভাই এগুলো মানে কি? পেপা, পা মানে পাইরুভিক অ্যাসিড, যেখানে পিএ পাবা, পিএ মানে পাইরুভিক অ্যাসিড, এটা তো বুঝাই যায়। পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, ওকে। তার মানে এইখানেও পিএ আছে, এখানেও পিএ আছে, তাহলে এখানে পিই পিএ, পেপা। তাহলে পেপা মানে কি? পেপা, পি দিয়ে ফসফো, একটু চারটা শব্দ শুধু মনে রাখতে হবে, ফসফোইনল, ফসফোইনল। দেখো আমি যতটুকু পড়াচ্ছি এটাতে অ্যাডমিশন হয়ে যাবে। দেখো এইটা কিন্তু তোমার আলটিমেটলি, যদি তুমি সিকিউ না লিখো পরীক্ষায় আমি মন খারাপ করব না, কিন্তু এইগুলা না পড়ে তুমি যদি অ্যাডমিশন টেস্টে যাও, সেটা মেডিকেল হোক সেটা ভার্সিটি হোক, তুমি কিন্তু এই চ্যাপ্টার থেকে ধরা খেয়ে যাবা। আমি যতটুকু ক্লাস করাচ্ছি এটুকু 100% এনাফ সব কিছুর জন্য। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পেপা, পাটা নতুন করে লিখলাম না, জাস্ট পিএ লিখে দিলাম। মা, ওয়া, ওয়া মানে কি? ওয়া অক্সালো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ডান। মা, মা মানে ম্যালিক অ্যাসিড, একদম সহজ। এ মানে অ্যাসিড, যেখানে এ পাবা এ মানে অ্যাসিড, পেপা ওয়া মাপা, চারটা অ্যাসিডের নাম মনে রাখতে হবে, বা তিনটা, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, আর পাইরুভিক অ্যাসিড তো বুঝাই যাচ্ছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। সাথে C3 মানে কি? C3 মানে C3 চক্র, C4 চক্র মনে রাখতে হবে। C4 চক্র একাই গ্লুকোজ তৈরি করতে পারে না, গ্লুকোজ আলটিমেটলি C3 চক্রের মাধ্যমেই তৈরি হবে। C4 চক্র জাস্ট একটু ঢং করে C3 চক্রকে জিনিসটা তুলে দেয়। গাধা যেমন ঘোলা করে পানি খায়, এও একটু ঘোলা করবে, ঘোলা করার পরে গিয়ে C3 চক্রকে বলবে ভাই তুই গ্লুকোজ তৈরি কর, এইটাই C4 চক্রের কাজ। কিন্তু ভাই C4 চক্রে যারা যারা অংশগ্রহণ করে, এই চারটা শব্দ পড়লেই পড়া শেষ। আরও একবার বলছি, পেপা ওয়া মা পা C3। ভাইয়া এটা কি মুখস্থ হয়েছে, মনে থাকবে? সৌরভ তুমি যদি লাইনে থাকো, ওয়েব অ্যাপে যারা স্প্যাম করছে ওদেরকে ব্লক করে দাও, ওদেরকে মিউট করে দাও, ওদেরকে মিউট করে দাও সৌরভ। সৌরভকে বলে দিচ্ছি, সৌরভ ওয়েব অ্যাপে যারা স্প্যাম করছে ওদেরকে মিউট করে দাও সুন্দর মতো, ওরা যাতে শুধু চেয়ে চেয়ে দেখে, হাত দিয়ে কিছু বলতে না পারে, মুখ দিয়ে অনেক কিছু বলুক, আমি তো কানে শুনতেছি না ওদের কথা, কিন্তু ওদেরকে ব্লক করে দাও সৌরভ। দেখছো কি সুন্দর করে ব্লক করে দিলাম। ওকে ডান, তাহলে পারা যাবে। এইটুকু মনে রেখে ভাই এগুলো দ্বারা কি বোঝায়, রেডি 1 2 3, পরের স্লাইডে আসো। এরকম একটা ছক তুমি তৈরি করো, সবাই লিখো, এই ছকটা সুন্দর করে এঁকে নাও, এইরকম একটা বক্স করো। মেসোফিল বান্ডল সিথ, পেপা থেকে ওয়া, ওয়া থেকে মা, মা থেকে পা, আবার পেপা, এই সিরিয়ালটা তৈরি করো। যখন মা থেকে পায়ের কাছে যাবে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেটাকে C3-তে দিয়ে দাও। সবাই সুন্দর করে এই বক্সটা তৈরি করো, এই বক্সটা তৈরি করে আমাকে কমেন্ট করো ডান। সুন্দর করে তৈরি করো, লিখো, এটা খাতার মধ্যে লিখো, না হলে এটা বুঝবা না। এইটা তুমি যদি শিখে যাও এই চারটা শব্দ, তোমার ভাই C4 চক্র একদম পানির মতো সহজ হয়ে যাবে। আরও একবার বলছি, C4 চক্র পানির মতো সহজ হয়ে যাবে। ডান, চলো স্ক্রিনশট নিয়ে নিয়েছো, রেডি 1 2 3। প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের মনে আছে দিন শেষে আমরা তৈরি করব গ্লুকোজ, রাইট? তো দিন শেষে C3 চক্রের মাধ্যমে গ্লুকোজ তৈরি হবে, এইখানে দিন শেষে C3 চক্রের মাধ্যমে গ্লুকোজ তৈরি হবে, সেইটা কোনো অসুবিধা না। খেয়াল করো, কিন্তু শুরুতে বিক্রিয়া কে করবে? আমাদের মূল বিক্রিয়া তো করবে কার্বন ডাই অক্সাইড এবং পানি, সেখান থেকেই তো গ্লুকোজ। তো পানি তো সব জায়গাতে আছে, পানিটা আসলে দুধ ভাত, কিন্তু এই কার্বন ডাই অক্সাইড গ্লুকোজ তৈরি করার জন্য এইখানে কার সাথে বিক্রিয়া শুরু করে? দেখো পেপার সাথে। তাহলে এইখানে প্রথমে কার সাথে বিক্রিয়া শুরু করলো? পেপার সাথে। ওইখানে ছিল আরইউবিপির সাথে, এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে পেপা,
প্লাস কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হবে ওয়া। পেপা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, এইটা 1 কার্বন বিশিষ্ট। তাহলে তোমরাই আমাকে বলো ওয়া কয় কার্বন বিশিষ্ট হবে? ওয়া কয় কার্বন বিশিষ্ট হবে বলো? ফ্যান্টাস্টিক। তাহলে ওয়া 4 কার্বন বিশিষ্ট, হুবহু আগেরটার মতো। মন দিয়ে দেখো, কার্বন ডাই অক্সাইড ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, যেটা কিনা 4 কার্বন বিশিষ্ট, এবং এইটাকে বলে প্রথম স্থায়ী পদার্থ। এইটাকে বলে প্রথম স্থায়ী পদার্থ। কি বলে এটাকে? প্রথম স্থায়ী পদার্থ। এবং এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা প্রথম স্থায়ী পদার্থ বলে এইটাকে বলা হয় C4 চক্র। যেহেতু এখানে 4টা কার্বন, এই জন্য এটাকে C4 চক্র বলে। ডান। পরবর্তীতে এইখান থেকে তৈরি হয় ম্যালিক অ্যাসিড, পানির মতো সহজ। পেপা ওয়া মা। ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। ভালো মতো দেখো, ম্যালিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, এটাও 4 কার্বন, কিন্তু পাইরুভিক অ্যাসিড 3 কার্বন, অর্থাৎ এও 3 কার্বন, এও 3 কার্বন। তার মানে এখানে কার্বন ডাই অক্সাইড যোগ হয়েছিল, এখানে কার্বন ডাই অক্সাইড বিয়োগ হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। এই যে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে গেল, এই কার্বন ডাই অক্সাইডে ঢুকে গেল C3 চক্রে, এবং C3 চক্রে আবার এই বিক্রিয়াটা শুরু হয়ে গেল। রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ। এই যে কার্বন ডাই অক্সাইড আসলো, এসে রুবির সাথে মিললো, মিলে দিন শেষে গ্লুকোজ তৈরি করলো। তো ভাই তাহলে এত আয়োজন কি জন্য ভাই? এত আয়োজন কি জন্য? তুমি বলতে পারো ভাই এরাও তো ডিরেক্ট এই কাজটা করে ফেললেই পারে, এত ঝামেলার কি আছে? একটু ভালো মতো তাকাও, মজার জিনিসটা খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো, খুবই ভালোভাবে খেয়াল করো। এইখানে C3 চক্রটা কোন ধরনের ক্লোরোপ্লাস্টে হচ্ছে তোমরা আমাকে বলো। তাকায় দেখো, মেসোফিল নাকি বান্ডল সিট? উল্টা। এটা কেন পড়াচ্ছি? এটা কি পরীক্ষায় লিখবা? না লিখলে নাই, শুধুমাত্র অ্যাডভান্স যারা অ্যাডমিশনের জন্য, MCQ এর জন্য। এখানে তাকায় দেখো, এটা বান্ডল সিট, উল্টা। এইখানে কোথায় হয়েছিল? C3 চক্রে কোথায় হয়েছিল? দু একজনের মাথা ঘুরায় যেতে পারে। এখানে হয়েছিল মেসোফিলে, এইখানে উল্টা জায়গায় হচ্ছে। এইটা একটা মজার কথা, এইটা ছোট্ট বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, এইখানে C3 চক্রটা হচ্ছে বান্ডল সিট ক্লোরোপ্লাস্টে, খুব ভালো মতো তাকাও। এবং এইটাই এখানকার গুরুত্বপূর্ণ কথা, ভাইয়া কি গুরুত্বপূর্ণ কথা? এতগুলা বিক্রিয়ার কারণ কি? এতগুলা বিক্রিয়ার কারণ এই বান্ডল সিট ক্লোরোপ্লাস্টে C3 চলবে, এটা আল্লাপাক বলে দিয়েছে। এখন এই C3টা চালানোর জন্য তোর কার্বন ডাই অক্সাইড লাগবে। বান্ডল সিট ক্লোরোপ্লাস্টে কার্বন ডাই অক্সাইড ডিরেক্টলি ঢুকতে পারে না। যেহেতু বান্ডল সিট ক্লোরোপ্লাস্টে কার্বন ডাই অক্সাইড ডিরেক্টলি ঢুকতে পারে না, সেই জন্য মেসোফিলে ঢুকে এই বিক্রিয়া করে, এইটা এখানে আসে, এসে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেয়, তারপর আবার চলতে থাকে। অর্থাৎ এত আয়োজন কেন? এই কার্বন ডাই অক্সাইডটা বান্ডল সিট ক্লোরোপ্লাস্টে ঢুকানোর জন্য। কিভাবে ঢুকায়? পেপা সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি করে ওয়া থেকে ম্যালিক অ্যাসিডটা তৈরি হয় মেসোফিলে, সেটা নেমে আসে নিচের দিকে, সেটা পাতে পরিণত হয় পিএ, মাঝখানে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। ব্যাপারটা পানির মতো সহজ। ভাইয়া এটা একটু কেমন যেন হয়ে গেল। সবাই বইটা বের করো, তাকায় দেখো, একটা ফ্যান্টাস্টিক ছবি দেওয়া। তাকায় দেখো, উপরে লেখা মেসোফিল কোষ, পাশে লেখা বান্ডল সিট কোষ। তাকায় দেখো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, বইয়ের ছবিটার দিকে দেখো, তার সাথে যুক্ত হয় কার্বন ডাই অক্সাইড, তৈরি করে ওয়া। পেপা থেকে তৈরি হলো ওয়া থেকে ওখানেই তৈরি হলো মা। এই মাটা চলে গেল মেসোফিল থেকে বান্ডল সিটে, এই মা থেকে তৈরি হবে পা। কিন্তু যখন মা থেকে পা তৈরি হবে, একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল, সেইটা C3 চক্রটাকে চালাতে সাহায্য করলো। এত ঘটনা কেন? এই কার্বন ডাই অক্সাইড সরাসরি এখানে ঢুকতে পারে না। যদি ঢুকতে পারতো তাহলে এত ঢং ঢাঙের কিছু ছিল না। কিন্তু এত ঢং করতে হচ্ছে কেন? শুধু কার্বন ডাই অক্সাইড ওই জায়গায় পৌঁছাতে পারছে না বলে।
শুধু কার্বন ডাই অক্সাইড ওই জায়গায় পৌঁছাতে পারছে না বলে আমার এত আয়োজন, এত ঢং করতে হলো। কে কে কথাটা বুঝতে পারলাম? এইটুকু কি বুঝতে পেরেছি? পেপা ওয়া মাপা ক্লিয়ার? কার কার গুলাই যাচ্ছে? রেডি? দেখি কে কতটা মনোযোগ দিয়ে ক্লাস করেছো। এইটা চ্যালেঞ্জ এমসিকিউ। এই পর্যন্ত সবাই মনোযোগ দাও। এই পর্যন্ত 90% স্টুডেন্ট এটা ভুল করেছে। আমি আমার জীবনের 90% স্টুডেন্ট এটা ভুল করছে। তোরা পারবি? হ্যাঁ, কনফিডেন্স তুজমে, তোর মধ্যে কনফিডেন্স আছে, এটা পারবি। এই এমসিকিউটা সবাই বল পারবি কিনা। যা পড়ালাম সেখান থেকে এমসিকিউটা দিব। 90% স্টুডেন্ট ভুল করছে, বললাম তো। রেডি? 1 2 3। চলো, একটু কষ্ট হবে আমার, কিন্তু আমি তোমাদের জন্য কষ্টটা করতে রাজি। মানে এমসিকিউটা লিখতে একটু কষ্ট হবে। %90 স্টুডেন্ট ভুল করছে, বললাম তো। C4 চক্রে কোনটি থাকে না? চলো দেখা যাক। রেডি? 1 2 3। মোহাম্মদ ইনসান, ওয়াও। নূর হাসনাত, বর্ষা, উত্তরগুলো এত দ্রুত চলে যাচ্ছে। সাজিদুর রহমান 2, নিলয় বিশ্বাস 3, এম এ হিফাজ, কেমন নাম এগুলা। এতক্ষণ ধরে পড়ানোর পর এই উত্তর 4 3 1। বাকিরা ক্লিয়ার কোনটা? সবগুলোই তো উত্তর দিয়ে দিলি। 1 2 3 4 তো অপশন হবেই, এর বাইরে আর কি উত্তর হবে? তুই তো 4টাই উত্তর দিলি। আমি তো বললাম C3 চক্রে কোনটা থাকে না। আচ্ছা, 5 নম্বর অপশন দিচ্ছি, এবার আবার উত্তর দাও। আবার উত্তর দাও। 5 নাম্বার অপশন দিলাম। সবাই কি উত্তর চেঞ্জ করতে চাও? সবাই কি অপশন চেঞ্জ, উত্তর চেঞ্জ করতে চাও? দেখা যাক কারা সাহসী উত্তর চেঞ্জ করতে চায়। ইয়েস, 5 5 5 5 5। কে যেন উত্তর দিচ্ছিস বারবার? উত্তর দে। আমি তো বললাম আমার জীবনে এটা 90% স্টুডেন্ট ভুল করেছে। তোদেরকে চ্যালেঞ্জটা দেওয়ার ফলে তোরা হয়তো 90% ভুল করিসনি, কিন্তু 50% ভুল করেছিস। যারা 5 উত্তর দিয়েছো, 5 উত্তর, তাদের জন্য আমার পক্ষ থেকে অনলাইন থাপ্পড়, অনলাইন থাপ্পড়, অনলাইন থাপ্পড়, অনলাইন থাপ্পড়। কানের মধ্যে মার যারা 5 উত্তর দিলি, একদম মার মার মার। এই বেটা সবগুলোই থাকে। আর যারা ম্যালিক অ্যাসিড, এই বেটা মা তো ছিলই। পেপা, এটা তো পেপা, তার মানে তো এটাও থাকে। বলছি কোনটা থাকে না। তারপর পাইরুভিক অ্যাসিড, পিএ মানেই তো পাইরুভিক অ্যাসিড। বেটা ডি উত্তর দিস কি বুঝে? তাকায় দেখ, ওই জায়গায় ছিল ওয়া, ও এ এ, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ভাই আমি দিয়েছি অক্সালিক অ্যাসিড, এইটা জাস্ট ও এ। এই দুইটা তো এক জিনিস না। একটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, একটা অক্সালিক অ্যাসিড। যারা 3 উত্তর দিয়েছো, অনেকেই 3 উত্তর দিয়েছো, তাদের জন্য অনলাইন ভালোবাসা। ট্রুথ ভাইয়া, মাত্র 4টা জিনিস: পেপা, ফসফোইনল, পাইরুভিক অ্যাসিড; ওয়া অক্সালো অ্যাসিটিক অ্যাসিড; মা ম্যালিক অ্যাসিড, পা পাইরুভিক অ্যাসিড। এই 4টা শব্দ যে মনে রাখতে পারবে, C4 মানে 4টা শব্দ, এই 4টা শব্দ সে উত্তর করতে পারবে। তার কাছে C4 পানির মতো সহজ। পেপা, ওয়া, মা, পা, C3। এর চেয়ে সহজভাবে দুনিয়াতে আর কে পড়াবে তোকে? C4 চক্র পড়া শেষ। C4 চক্র থেকে এর বেশি কিছু নাই।
মুনতাসির রহমান বলেছে আমার বিশ্বাস ছিল আমি পারবো না, আজকের পর আর ভুল হবে। এখন তাকায় দেখো তো, যতবার তাকাবা দেখো তো এটাকে আগের চাপন মনে হবে। ভাই এটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কারণ বড় অনলাইন থাপ্পড় মারছিলাম। থাপ্পড়টার দিকে থাক, আমার ছবিটা বাধাই করে এখানে অ্যাড করে নিস, থাপ্পড় মারছিল। তাহলে লিখে রাখো, বইয়ের মধ্যে লিখে রাখো পেপা ওয়া মাপা, বইয়ের মধ্যে লিখে রাখো, পড়া শেষ হয়ে গেল। এই তো ভাই, শুধু মনে রাখবা এই ঘটনাটা ঘটে মেসোফিলে, আর এই ঘটনাটা ঘটে বান্ডেল সিতে। তাহলে প্রিয় ভাই বোনেরা, কেমন তোমরা 50% রাইট উত্তর করেছো, ভেরি গুড। যাদেরকে ভালোবাসা দিলাম তারা আসলেই মনোযোগ দিয়ে ক্লাস করছো এবং তাদের ভালো মতো খেয়াল করার ক্ষমতাটা বেশি। লাস্ট, এইবার ওইখানে যেমন 7টা গুরুত্বপূর্ণ তথ্য আমি বের করেছিলাম, এখানেও তো আমাদেরকে 7টা গুরুত্বপূর্ণ তথ্য, 4টা গুরুত্বপূর্ণ তথ্য বের করতে হবে C4 চক্র থেকে, পরীক্ষার জন্য যেটা লাগবেই। হুইচ ওয়ান ইজ মাস্ট? দেখো C4 চক্র, দেখো তো 1 নাম্বার কথা, কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহিতাকে তোমরা কমেন্ট করবা, আমি আর বলবো না। তোমরা আমাকে বলো কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহিতাকে, সবাই কমেন্ট। আর ইউবিপি কে বলতেছে? এই এই সামনে পাইলে তোদেরকে পিটাইতাম। পেপা, C4 চক্র, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পেপা মানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। 2, এখানে যে এনজাইমটা কাজ করে, এখানেও তো একটা এনজাইম কাজ করে তাই না? ওখানে যেমন রুবিস্কো, তাহলে এখানকার এনজাইমটার নাম সহজ, ফসফোইনল। এখানে আপাতত মনে রাখো কার্বক্সিলেজ, প্যারা খাওয়ার কিছু নেই। ওখানে রুবিস্কো ছিল, আপাতত কার্বক্সিলেজ নামটা মনে রাখো, কার্বক্সিলেজ এনজাইম ছিল ওখানে রুবিস্কো। 3, এই প্রথম স্থায়ী পদার্থের নাম বল, দ্রুত বল, প্রথম স্থায়ী পদার্থের নামটা দ্রুত বল। প্রথম স্থায়ী পদার্থের নাম কি? ওয়া, ফ্যান্টাস্টিক, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এইটা 4 কার্বন বিশিষ্ট, সেই জন্য এটা যেহেতু 4 কার্বন বিশিষ্ট, সেই জন্য এটাকে বলে C4 চক্র। ডান, খুবই ভালো। এরপরে লাস্ট ওয়ান কি বলেছিলাম? ওইখানে ক্লোরোপ্লাস্ট ছিল শুধুমাত্র, ওই জায়গাতে শুধুমাত্র একটা ক্লোরোপ্লাস্ট ছিল, সেই ক্লোরোপ্লাস্টের নাম কি? মেসোফিল। এই জায়গাতে ক্লোরোপ্লাস্ট 2টা, মেসোফিল এবং বান্ডেল সিট। এই কয়েকটা কথা মনে রাখতে হবে, এবং এই কথাটাও মনে রাখতে হবে, এই যে মেসোফিল এবং বান্ডেল সিট 2টা ক্লোরোপ্লাস্ট থাকে, এরা একটা বিশেষ পদ্ধতিতে সজ্জিত থাকে। বিশেষ পদ্ধতিটা কেমন? ছবি দেখো, দেখলেই বুঝতে পারবা। এটা খুব আহামরি কিছু না, এটা অনেকে মুখস্থ করার চেষ্টা করে। মুখস্থ করার কিছু নাই, জাস্ট এই ছবিটা দেখলে একটা ছোট্ট আইডিয়া পাবা। ছবিটার দিকে তাকাও, এই জিনিসটাকে বলে ক্রাঞ্চ অ্যানাটমি। নামটা খুব সুন্দর, একটা বিজ্ঞানী নাম অনুসারে এটা নাম। তো আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি যাতে তুমি ছবিটা দেখেই মনে রাখতে পারো, এটা মুখস্থ করার কিছু নাই। ক্রাঞ্চ অ্যানাটমি, তোমাকে বলতে হবে, নতুন একটা শব্দ শেখাবো আমি, ক্রাঞ্চ অ্যানাটমি লিখে দিচ্ছি আবার, চিন্তা করো না। ভেতরের ক্লোরোপ্লাস্টগুলা, গোল গোল ডিমগুলা বান্ডেল সিট ক্লোরোপ্লাস্ট, আর বাইরের লম্বাগুলা মেসোফিল ক্লোরোপ্লাস্ট। তাহলে বান্ডেল সিটকে ঘিরে মেসোফিল কোষের এই যে আবরণ, এইটাকেই বলে ক্রাঞ্চ অ্যানাটমি। তো 2জন মিলে কাজ করে কোথায়? C4 উদ্ভিদে। তাহলে ক্রাঞ্চ অ্যানাটমি থাকে কোথায়? এইখানে ক্রাঞ্চ অ্যানাটমি থাকে, যেটা ওই জায়গাতে থাকে না। ক্রাঞ্চ অ্যানাটমি মানে কি? ক্রাঞ্চ অ্যানাটমি মানে কি? ভেতরে বান্ডেল সিট, বাইরে মেসোফিল, এইভাবে লিখে নিলেই হবে। বান্ডেল সিট ক্লোরোপ্লাস্টকে ঘিরে মেসোফিল কোষের যে আবরণ, সেটাকে বলে ক্রাঞ্চ অ্যানাটমি। এটা MCQ আসবে, কোথায় পাওয়া যায়? এই যে 4টা তথ্য, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং তুমি যখন বই পড়তে যাবা, বইয়ে যে পার্থক্যগুলো দেওয়া, খেলাটা শুরুই হবে এটা দিয়ে, খেলাটা শেষও হবে এটা দিয়ে। রেডি? 1 2 3। প্রিয় ভাই ও বোনেরা, C3 চক্রের যার আবিষ্কারক তার নাম বিজ্ঞানী কেলভিন, এই জন্য এটার অপর নাম কেলভিন চক্র।
C4 চক্রের যারা আবিষ্কারক তাদের নাম বিজ্ঞানী হ্যাচ, বিজ্ঞানী স্ল্যাক, এই জন্য এটার নাম হ্যাচ ও স্ল্যাক চক্র। তাহলে C3 চক্রের অপর নাম কেলভিন চক্র, C4 চক্রের অপর নাম হ্যাচ ও স্ল্যাক চক্র। এইটুকু আমরা বুঝে গেলাম। পয়েন্ট নাম্বার 1, সবাই এটা বের করো, সবাই বের করো। দেখো কতগুলো পড়া হয়েছে, তাকায় দেখো কতগুলো পড়া হয়েছে। এটা পুরাটা পড়া হয়ে যাবে এখনই, 1 মিনিট লাগবে। সবাই বের করো, বের করে কমেন্ট করো ডান। সবাই বের করো, বের করে কমেন্ট করো ডান। রেডি, 1 2 3। একটা লাইনও মুখস্থ করবা না। কেলভিন চক্র কোথায় হয়? শুধুমাত্র মেসোফিল কোষে। এইটা কোথায় হয়? মেসোফিল এবং বান্ডলসিট কোষে। ডান, ওকে। এখানকার কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রহীতাকে আরইউবিপি, ওখানে কে? পেপা, ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। ওখানে শুধু পেপ লিখছে, অ্যাসিড কথাটা তোমাকে আলাদা করে লিখতে হবে। তো তুমি একবারই জেনে রাখো, পেপ লিখলে কিন্তু হবে না, ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড কথাটা কে বলবে? তাহলে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড তুমি এভাবে লিখবা। ডান। ওখানকার এনজাইমের নাম কি? রুবিস্কো। ওখানকারটার নাম কি ছিল? কার্বক্সিলেস। কি কার্বক্সিলেস? পেপ কার্বক্সিলেস। জাস্ট পেপ লাগাই দাও, ফসফোইনোল পাইরুভিক কার্বক্সিলেস। ডান। ওখানকার প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3PGA। এখানকারটা OA। দেখো তো এই প্রত্যেকটা পয়েন্ট আমরা চিনি, তাই না? পয়েন্ট নাম্বার 7, ক্লোরোপ্লাস্টের ধরন শুধুমাত্র মেসোফিল। ক্লোরোপ্লাস্টের ধরন 2 রকম, বান্ডলসিট এবং মেসোফিল। প্রিয় ভাই ও বোনেরা, এইটুকু বুঝতে পেরেছি, পারা যাবে, এইটুকু পারা যাবে। ফটো রেসপিরেশন কি? এটা সম্পূর্ণ আলাদা একটা টপিক, এক লাইনে হবে না, অন্য আলোচনাতে যাব, অন্য আলোচনাতে যাব। আপাতত আগে এইটুকু বোঝার চেষ্টা করি, আগে এইটুকু বুঝি। দেখো, আচ্ছা ফাইন। এরপর এখানে গুরুত্বপূর্ণ কথা, একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হলো তাপমাত্রা। তাপমাত্রা তো C3 উদ্ভিদ বা C3 চক্র, C4 চক্র। তো আমরা যেটা সহজে মনে রাখবো, 3-এর চেয়ে 4 বড়। যে বড় তার সবকিছুই বেশি বেশি, যে বড় তার সবকিছু বেশি বেশি। তাকায় দেখো শুধু একটা জিনিস ছাড়া। ভাইয়া কি বললেন? যে বড় তার সবকিছু বেশি বেশি। এটা 3 কার্বন, এটা 4 কার্বন, সেটা একটা বেশি। তারপর তাকায় দেখো, C3 উদ্ভিদ বা C3 চক্র চলে 10 থেকে 25 ডিগ্রি তাপমাত্রায়। 10 থেকে 25। এইটা চলে 30 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায়। খুবই ইম্পর্টেন্ট, কেমনে মনে রাখবো? দেখো, এমনে লিখবা, এমনে লিখবা 0505। এইটা চলে 10 থেকে 25। 1 2 3 4। 10 থেকে 25, 30 থেকে 45। তাহলে C3 দেখো তো, C4 উদ্ভিদে তাপমাত্রা বেশি লাগে। তাপমাত্রা কিভাবে মনে রাখবো? 10 থেকে 25। এটা ক্লিয়ার? ডান, ওকে ফাইন। তাহলে কোনটাতে তাপমাত্রা বেশি লাগে? C4 এ বেশি লাগবে, কারণ ওটাতে বড় ভাই। আচ্ছা, তারপরে দেখো এইখানে বলছে ওই যে এনজাইম দুইটা, কার ক্ষমতা কেমন? C3 ওর ক্ষমতা কম, মধ্যম, মাঝামাঝি। C4 যেহেতু এটা বেশি, ওর ক্ষমতা বেশি। এখন প্রিয় ভাই ও বোনেরা, একটা ছোট্ট জিনিস খেয়াল করো, এই কার্বক্সিলেস এনজাইম, এইটার আসলে কাজ কি? এইটার আসলে কাজ কি? এই কার্বক্সিলেস এনজাইমটা কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে। কার কার সাথে যুক্ত করে? হয় ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে, না হলে হয় আরইউবিপির সাথে, না হলে ওই যে পেপার সাথে, ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। যার ক্ষমতা বেশি সে অল্প কার্বন ডাই অক্সাইড থাকলেও যুক্ত করে দিতে পারবে, আর যেই এনজাইমের ক্ষমতা কম তার অনেকটুকু কার্বন ডাই অক্সাইড লাগবে এটাকে যুক্ত করতে। আরও একবার বলছি, C4 এর সবকিছু বেশি বেশি, শুধুমাত্র একটা জিনিস কম। সেটা কি কম? কার্বন ডাই অক্সাইডের চাহিদা কম। দেখো, বায়ুমণ্ডলে অল্প একটু কার্বন ডাই অক্সাইড থাকলেও এই উদ্ভিদগুলো বেঁচে থাকতে পারবে, কিন্তু এইটা বেঁচে থাকতে 50 ppm কার্বন ডাই অক্সাইড লাগবে। তার মানে এটার যেহেতু ক্ষমতা কম, বেশি বেশি কার্বন ডাই অক্সাইড দিলেই শুধুমাত্র এই গাছগুলো বেঁচে থাকবে বা সালোক সংশ্লেষণ করতে পারবে। এইটার এনজাইমের ক্ষমতা যেহেতু বেশি, এইটা অল্প পরিমাণ দিলেই সে বেঁচে থাকতে পারবে। 0.10। আবার খেয়াল করো,
এটার কার্বন সংখ্যা বেশি, ক্লোরোপ্লাস্ট 2টা, এটার মধ্যে ক্রাঞ্চ অ্যানাটমি বেশি, এটার সব কিছু বেশি, শুধু একটা জিনিস কম, এটা চাহিদা কম। এর সব কিছু ভালো, চাহিদাটাও কম। কিসের চাহিদা কম? কার্বন ডাইঅক্সাইড চাহিদা কম। দেখো প্রত্যেকটা পয়েন্ট পড়া হয়ে গেল। তুমি উপরের ছকে চলে যাও। C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ, রেডি, তাকাও সবাই, এটা দেখো। C3 উদ্ভিদ 10 থেকে 25, নিম্ন তাপমাত্রা, আমাদের দেশে এটা শীতকাল, উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম নয়। C4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম। C3 উদ্ভিদ বান্ডল শীতকে ঘিরে কোনো আস্তরণ থাকে না, ক্রাঞ্চ অ্যানাটমি থাকে না। এখানে ক্রাঞ্চ অ্যানাটমি থাকে। একই রকম ক্লোরোপ্লাস্ট, শুধুমাত্র মেসোফিল, 2 রকম ক্লোরোপ্লাস্ট, মেসোফিল এবং বান্ডল শীত। কার্বন ডাইঅক্সাইডের চাহিদা কম, খুবই কম। কার্বন ডাইঅক্সাইডের চাহিদা বেশি, অনেক বেশি, 50 থেকে 150। ভালো করে তাকাও। সবকিছু হয় কোথায়? মেসোফিল কোষে। এইখানে মেসোফিল কোষে প্রথম বিক্রিয়া বান্ডল শীত কোষে কেলভিন চক্র সম্পন্ন হয়, যেটা এতক্ষণ ধরে পড়ালাম। ঠিক আছে, ওকে। তারপর তাকাও, উদাহরণ, আমাদের চারপাশের 85% গাছ C3, এই কয়েকটা গাছ মাত্র C4 উদ্ভিদগুলা জন্মাইছে গরম এলাকায়, C3 উদ্ভিদগুলা জন্মাইছে শীত এলাকায়। C3 উদ্ভিদের সবকিছু কম, সালোক সংশ্লেষণের হার কম, সালোক সংশ্লেষণের হার বেশি। C4 পাওয়ারফুল। C3 উদ্ভিদ দেখো, পরিবেশে যদি অক্সিজেন বেড়ে যায় তাহলে ওর কাজ করতে অসুবিধা হয়, কারণ তো দুর্বল। C4 উদ্ভিদ তার কোনো কিছুতেই কাজ করতে অসুবিধা হয় না। তুমি দেখো C4 কে ধরে নিব আমরা পাওয়ারফুল, ওর সব কিছু বেশি বেশি, কোনো কিছুতে আটকে থাকে না, কোনো কিছুতেই কোনো অসুবিধা হয় না। এই পার্থক্যের প্রত্যেকটা পয়েন্ট তোমার ব্রেনের ভিতরে ঢুকলো কিনা, পরীক্ষায় প্রশ্ন আসবে। C3 উদ্ভিদের বৈশিষ্ট্য বলো। ও ভাই বোনেরা, একটা লাইন নাই যেটা তুমি বুঝবা না। C4 উদ্ভিদের বৈশিষ্ট্য প্রত্যেকটা লাইন 1 থেকে 8 রিডিং পড়া তোমার কাজ, আমি গ্যারান্টি দিলাম প্রত্যেকটা লাইন বুঝতে পারবা। একইভাবে C3 উদ্ভিদের বৈশিষ্ট্য বলো, এখানে যেগুলো লেখা প্রত্যেকটা লাইন তুমি বুঝতে পারবা। যদি একটা লাইন বুঝতে না পারো, আমাকে জাস্ট ছবি তুলে ডিএমসি ড্রিমার্স গ্রুপে দিবা বা এফআরবি ডিসকাশন গ্রুপে দিবা। C3 উদ্ভিদের বৈশিষ্ট্য তোমার পরীক্ষায় আসবে, পয়েন্ট ধরে ধরে একই কথা। এইটা পড়ারই দরকার নাই তোমার, তুমি এইটাই শুধু লিখবা। এই পার্থক্যটা মানেই বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানেই পার্থক্য। এইটা যার পড়া হয়ে যাবে সে পুরাটাই উত্তর করতে পারবে। খেয়াল করি আমরা, এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, তাকায় দেখো কয়েকটা উদাহরণ দেওয়া। ভুট্টা, ইক্ষু, সরগম, ক্র্যাব ঘাস, মিল্লাত, কাউন, চীনা, গিনি ঘাস, এই 8টা নাম, এই 8টা নাম থেকে এমসিকিউ আসবে। কে কে C3 C4 এর এই আলোচনাটুকু বুঝতে পারলাম ডিসকাশন গ্রুপে? তাহলে C4 এর ক্যালোরি বেশি, কতটুকু আইডিয়া পেয়ে গেলাম আমরা C3 C4 নিয়ে। তাহলে দেখো আমাদের দেশে উপরে উল্লেখিত উদ্ভিদগুলা ছাড়া ধান, পাট, আম, জাম, কলা, লিচু সবই C3 উদ্ভিদ। ঠিক আছে, ধানকে C4 করার জন্য একটা গবেষণা প্রকল্প চলছে, সেটা বিজ্ঞানীরা আলাদা করে করবে, কিন্তু প্রাকৃতিকভাবে ধান গাছ একটা C3 উদ্ভিদ। এই 8টা জিনিস ছাড়া, এই 8টা গাছ ছাড়া সবাই C3। তুমি এই ছক দুইটা, ভাই আমার এখান থেকে কি প্রশ্ন আসবে? 1 নম্বর প্রশ্ন আসবে C3 উদ্ভিদ C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। কিরকম ভাবে প্রশ্ন আসবে দেখো, প্রশ্ন আসবে এরকম, বল্টু, এই হলো বল্টু। বল্টু একটা শহরের ভটকা ছেলে, বল্টু একটা শহরের ভটকা ছেলে, ও কখনোই গ্রামে যায়নি। বল্টু বাবা মায়ের আদরের সন্তান, ও কোনোদিন গ্রামে যায়নি। হঠাৎ করে বল্টুর দাদা মারা গেল। বল্টু দাদা মারা যাওয়ার পর প্রথমবারের মতো গ্রামে গেল। প্রথমবারের মতো গ্রামে গেল। গ্রামে বল্টু ফসল ভরা ক্ষেত দেখলো। ফসল ভরা ক্ষেত, একটা ক্ষেতে বল্টু দেখলো যে সুন্দর সুন্দর গাছ, যেই গাছের আগায় সোনালি রঙের আঁশ, গাছের আগায় সোনালি রঙের আঁশ। বল্টুর বাবা বলল, তুমি যে প্রতিদিন খাওয়া দাওয়া করো বল্টু,
এই গাছ থেকেই সেই খাবারটা আসে, আমাদের প্রধান খাদ্য এটা। বল্টু আরেকটু সামনের দিকে গেল, বল্টু দেখলো এবার বড় বড় গাছ, বড় বড় গাছ, গাছের মাথায় একই রকম সোনালী রঙের ফল, সোনালী রঙের ফল। এই ফলগুলোর মধ্যে দানা দানা আছে। বল্টুর বাবা বলল, বল্টু তুমি যে সিনেমা হলে গিয়ে পপকর্ন খাও, সেই পপকর্ন এই গাছ থেকে আসে। এরকম সিনারি দিয়ে দিল, ছবির কথা বলে দিল, ছবি এ ছবি বি, দেখে তোরা কতটুকু বলতে পারিস বলে তো। বল্টুর দেওয়া ছবি এতে কোন গাছের কথা বলা হয়েছে বলে তো। বল্টুর প্রথম গাছের নাম কি? বল্টুর প্রথম গাছের নাম ধান, সাবাস। বল্টুর দ্বিতীয় গাছের নাম কি? ভুট্টা। ভাই এটা বলার চেষ্টা করবে তুমি চিনতে পারো কিনা। এরপর পরীক্ষায় বলবে, বল্টু না হয় এই গাছগুলো প্রথমবার দেখলো, কিন্তু তুমি তো বায়োলজি ক্লাস করে পরীক্ষা দিতে এসেছো, তুমি আমাদেরকে বলো এই গাছ দুইটা সালোক সংশ্লেষণ অনুসারে কি ধরনের গাছ এবং তাদের পার্থক্য বলো। তখন তোমাকে C3 এবং C4 এর পার্থক্যটা লিখতে হবে। ভাইয়া এই কথাগুলা আমরা আগে পড়তাম, 2012 সালের পরীক্ষা ছিল এই রকম, C3 উদ্ভিদ C4 উদ্ভিদের পার্থক্য লেখো। আমরা ভাত খাইতাম এইভাবে, সরাসরি গিলে ফেললাম, সামনে ভাত দিল গিলে ফেললাম। এখন পার্থক্যটাই লিখতে হবে, একই পড়াই পড়তে হবে, কিন্তু আলোচনাটা দেখো কত ঘুরায় পেঁচায়। আগে আমরা এমনে তুলতাম, এমনে ভাত খাইতাম, এখন আমরা ভাত খাই এমনে। ভাতই খাচ্ছ, হাত দিয়েই খাচ্ছ, ভাতই খাচ্ছ, মুখ দিয়েই ঢুকছে, কিন্তু ঢুকতেছে কেমনে? এমনে। ভাই বলে দিলেই হতো C3 আর C4 এর পার্থক্য লেখো না, নাটকের শেষ নেই। বল্টু আসবে, ধান ক্ষেত আসবে, ভুট্টার ক্ষেত আসবে, সিনেমার পপকর্ন আসবে, তারপরে গিয়ে তুই ওই একই কথা লিখবি। কিন্তু এর মধ্যেও কি পার্থক্য হবে জানো? তোদের মধ্যে কিছু কাঠ বলদ আছে, তোদের মধ্যে কিছু রিয়েল লাইফ বল্টু আছে যে নিজেও বলতে পারবে না এই A আর B দ্বারা কোন গাছ বোঝায়। এই বলদগুলাকে পিউরিফাই করে দেয় এই ধরনের প্রশ্ন। বুঝো নাই? তোরা হয়তো উত্তর জানিস কিন্তু বলতেই পারলি না যে পপকর্ন তৈরি হয় ভুট্টা থেকে, তুই জানিস না। আর প্রতিদিন যে ভাত খাইস এটা যে ধান গাছ থেকে আসে, এরকম বলদও তো থাকতে পারে তাদের জন্য। তো ভাই এইটাই হলো সৃজনশীল প্রশ্ন। নর্মাল খাওয়াটাকে আমরা এমনে খাচ্ছি, নাথিং এলস। তাহলে সবাই বলেন ঠিক কিনা? কেমন পড়া হলো? আমরা কি C3 চক্র C4 চক্র পারবো? বাপরে বাপ, মৌমিতা ও আবার কিউট চেয়েছে। তোরা আমার কাছে কিউট চাইস না, তোর চোখে যে কে কিউট আর কে কিউট না সেটা আমি কিভাবে বলবো? প্লিজ কিউট চাইস না রে, কিউট চাইস না। কেমন বুঝতে পারলা ও ভাই বোনেরা? 12টায় তো লিফট বন্ধ, ঠিক আছে সুন্দর। ভাই প্লিজ ব্রেক দেন, পিদ্দান টানা 2 ঘন্টা পড়লাম। আমরা যা যা পড়লাম চলো তো আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি। রেডি? 1 2 3 লেটস রিক্যাপ ইট। কিরে এত কিছু পড়াই ফেলছি, কি সুন্দর। চলো যা যা বললাম আমরা ঠিকঠাক মতো পড়তে পারবো কিনা। 1 মিনিট চ্যালেঞ্জ, C3 চক্র C4 চক্র কার কার মনে আছে? ঠিক আছে, C3 চক্র C4 চক্র এইটা 1 মিনিট চ্যালেঞ্জ দিলাম। মন দিয়ে আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আমি তোমাদেরকে বলি, আসলে তোমাদেরকে সত্যি কথা বলি, এই চ্যাপ্টারটা তুমি যদি পরীক্ষায় সিকিউ না লেখো তাতে আমার কিচ্ছু যায় আসবে না। আমি তোমাদেরকে বলবো এটা লিখতে গেলে ভুল হবে। ট্রাই টু অ্যাভয়েড সিকিউ ইন দিস চ্যাপ্টার। আমি তোমাদেরকে বড় ভাই হিসেবেই বললাম, শিক্ষক হিসেবেই বললাম, এই চ্যাপ্টার থেকে সিকিউ না লিখলেও চলবে যদি না এই রকম পার্থক্য চলে আসে। যদি চক্রটাই চলে আসে লেখার দরকার নাই, কারণ তুমি হয়তো বা বুঝতে পারবা আমি তোমাকে পুরোটা পড়ায়ও দিলাম কিন্তু লিখতে গেলে ভুল হবে। কি দরকার ভুল করার? এর চেয়ে আরও 13টা চ্যাপ্টার আছে, ওগুলো থেকে সিকিউ পুরা পড়ে যাও। এই চ্যাপ্টারটা কেন পড়লা? MCQর জন্য পড়াইলাম। বুঝাতে পারলাম? এবং তুমি নিজেকে অ্যাডমিশনে আগায় রাখলা। বিশ্বাস করো এই যে আজকে যা যা পড়ালাম এইটার বাইরে মেডিকেলে একটা লাইন আসবে না। এবং এই ক্লাসটা আবার মেডিকেল অ্যাডমিশনে যখন হবে, যারা আজকের ক্লাসটা করলো
বা ভার্সিটি অ্যাডমিশনে যখন হবে আজকের ক্লাসটা যে করবে এই বেসিকটুকু যা ক্লিয়ার থাকবে, এর বাইরে নতুন একটা লাইন শিখতে হবে না। আমি তোমাকে বললাম হুজুর হিসাবে বললাম, বড় ভাই হিসাবে বললাম, ঠিক আছে? এইটা তোমাকে আগাই দিল, কারণ এই জটিল পড়া, এই যে যা যা পড়ালাম ভাই, অ্যাডমিশনে এত টাইম আছে এগুলা পড়ার, ভাই অ্যাডমিশনে তো এগুলো এত টাইম নাই, শুধু মেইন কথা জানতে হবে। তখন যদি বাপের জন্মে প্রথমবারের মতো তুমি এটিপি এনএডিপিএস এর নাম শোনো, C3 C4 চক্রের নাম শোনো, তুমি যদি তখন প্রথমবারের মতো আরইউবিপির নাম শুনো, রুবিস্কো নাম শুনো, তুমি তো থ্যাংক ইউ সো মাচ, এই চ্যাপ্টার থেকে একটা মার্ক তোমার চলে যাবে। আমি চাই না তোমার একটা মার্ক যাক, ভর্তি পরীক্ষা একটা মার্ক খুব ইম্পর্টেন্ট। তো কি সুন্দর দেখতে পাচ্ছিস, এই কালারটার সাথে আমার ম্যাচিং হয়ে গেছে, তোরা দেখতে পাচ্ছিস? ওকে, এখন আমি তোমাদেরকে দুইটা ঘোষণা দিচ্ছি। দুইটা ঘোষণা। কি ঘোষণা? আমি এই চ্যাপ্টারে আসলে 4টা ক্লাস ছিল, কিন্তু এই যে তোমাদের পরীক্ষা দিয়ে দিল, পরীক্ষা দেওয়ার ফলে প্লাস নানাবিধ কারণে আমাদেরকে ক্লাসগুলোকে রিশিডিউল করতে হয়েছে। তো এই চ্যাপ্টারে একটা এক্সট্রা ক্লাস নেব, আমি একটা এক্সট্রা অতিরিক্ত ক্লাস নেব, যাতে আমি চ্যাপ্টারটা তোমাকে পড়ায় শেষ করতে পারি। কারণ শ্বসন পড়ানো বাকি, শ্বসন পড়াতে একটা ক্লাস লাগবে, আর ওই প্রসেদন এগুলোও পড়াতে একটা ক্লাস লাগবে। এখন তোমরা যদি একটু খেয়াল করো, ক্লাস বেশি হওয়া মানে কিন্তু খারাপ না। আমি কিন্তু আমার ক্লাস কখনোই 2 ঘন্টার বেশি নেই না। আমি চাইলেই 3 ঘন্টা ক্লাস নিয়ে চ্যাপ্টারটা শেষ করে দিতে পারি, কিন্তু তোমার করার আগ্রহ থাকবে না এবং অনেক স্টুডেন্ট হারিয়ে যাবা। এবং 2 ঘন্টা পার হওয়া মাত্রই ভাইয়া কিউট দেন, ভাইয়া কিউট দেন, এত কিউট আমি কোথায় পাবো? তোদের কিউট দেওয়ার হাত থেকে বাঁচার জন্য আমি 4টা ক্লাসে ভাগ করব। দেখো 3টা ক্লাসে আমি 9 ঘন্টা নিতে পারতাম। এতে যেটা হতো, আমি পড়ায় মানসিক শান্তি পাইতাম না, শেষের 1 ঘন্টাগুলো নষ্ট হতো। তার চেয়ে আমি অপূর্ব তো ফ্যান্টাস্টিক ও 4 ঘন্টা করাই, কিন্তু আমার এই চ্যাপ্টারটা পড়াতে টোটাল 8 ঘন্টা লাগবে। আমরা সেটা 4 ক্লাসে করব। একটা ক্লাস আগামীকালকে দুপুরে, এটা এক্সট্রা। আগামীকালকে দুপুরে এটা এক্সট্রা ক্লাস। দুই ঘন্টার। এটা আজকে ঘোষণা দিলাম, সৌরভ আলাদা করে জানিয়ে দিবে। ডান? ওকে, এটা আলাদা করে জানিয়ে দিবে লাইভ। এটা এক্সট্রা পড়াই দিব কালকে রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত না পড়ায়, দুপুর 2টা থেকে দুপুর 4টা পর্যন্ত পড়াই। এটা আমার জন্য ভালো। এই যে বলে দিলাম দুপুর 2টা থেকে 4টা। ওকে, এইবার চ্যালেঞ্জটার দিকে আসো। চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ ভাই, যা যা পড়লাম তোমরা কে কতটুকু সময়ে আমার মতো বলতে পারো? তোমরা সবাই এইটা রেকর্ড করবা, মোবাইল সামনে নিবা, মোবাইল সামনে নিয়ে রেকর্ড করবা। দেখি তো, আমিও মোবাইল সামনে নিয়ে রেকর্ড করার চেষ্টা করি, ব্যাপারটা কেমন হয়। চাইলে ক্যামেরা সোজা করতে পারো, চাইলে ক্যামেরা উল্টায় ধরতে পারো। দেখি আমার কতক্ষণ সময় লাগে 2টা বলতে। আমি বলেছিলাম 1 মিনিটের মধ্যে বলতে পারবা। দেখি তো 1 মিনিটের মধ্যে আমি বলতে পারি কি পারি না। ওকে, এটা তোমাদের চ্যালেঞ্জ। আগে আমি দেখি করে দেখাই, তারপরে তোমরা বলবা। রেডি? ওকে, চলো আমি কি শুরু করব? তোমরা যদি বলো ভাই শুরু করেন, তাহলে আমি করব, এবং আমি যেটা রেকর্ড করলাম সেটা আমি পোস্ট করে দিব গ্রুপে। তোমরা এভাবেই করবা। ওকে, শুরু করব। রেডি? ওকে, ফাইন। আমরা আজকে পড়েছি C3 চক্র এবং C4 চক্র। খেয়াল করো, C3 চক্রে আমাদের দিন শেষে গ্লুকোজ তৈরি করতে হবে, একইভাবে C4 চক্রেও গ্লুকোজ তৈরি করতে হবে। C3 চক্রের সকল বিক্রিয়া ঘটে মেসোফিলে। বিক্রিয়া শুরু হয় যখন কার্বন ডাই অক্সাইড রাইবুলোজ 1,5 বিসফসফেটের সাথে যুক্ত হয়। রুবি কামস, রুবি মানে আরইউবিপি, রাইবুলোজ 1,5 বিসফসফেট, এবং কামস মানে কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে উৎপন্ন হয় পিজি মানে ফসফোগ্লিসেরিক অ্যাসিড। তাহলে 3 ফসফোগ্লিসেরিক অ্যাসিড উৎপন্ন হলো। এই যে 3 ফসফোগ্লিসেরিক অ্যাসিড উৎপন্ন হলো, এইখান থেকে একটু পরে উৎপন্ন হয় গ্লিসারেলডিহাইড 3 ফসফেট। এইখান থেকে একটু পরে উৎপন্ন হয় গ্লুকোজ। তাহলে রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ, পিজি গেট গ্লুকোজ। হয়ে গেল পড়া। এখানকার এনজাইমটার নাম রুবিস্কো এনজাইম। এখানে প্রথম স্থায়ী পদার্থ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেই জন্য আমরা এটাকে, এখানে 3 কার্বন থাকে, এই জন্য এটাকে আমরা C3 চক্র বলি। এই হলো পড়া। এটাকে পুরো ছবিটাকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথমটাকে আমরা বলবো কার্বন যোগ,
পরেরটাকে আমরা বলবো হাইড্রোজেন এবং ফসফেট যোগ, শেষেরটাকে আমরা বলবো আরইউবিপি পুনরুৎপাদন। পুরোটা পড়া শেষ। এরপরে C4 চক্র। C4 চক্র দুইটা জায়গায় ঘটে, একটা মেসোফিল ক্লোরোপ্লাস্ট, একটা বান্ডলসিথ ক্লোরোপ্লাস্ট। শুরু হয় মেসোফিল ক্লোরোপ্লাস্টে পেপা ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, উৎপন্ন হয় ওয়া অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যা 4 কার্বন। এটা 4 কার্বন বলে এটাকে আমরা C4 চক্র বলি। এই ওয়াটা থেকে তৈরি হয় মানে ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড মেসোফিল থেকে বান্ডল সিথে চলে যায়, বান্ডল সিথে গিয়ে সেটা পরিণত হয় পাইরুভিক অ্যাসিডে। যখন ম্যালিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তখন একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। এই কার্বন ডাইঅক্সাইডটা C3 চক্রের মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন করে এবং উৎপন্ন করার পর আবার ফসফেনল পাইরুভিক অ্যাসিড তৈরি করে। এই হয়ে গেল C4 চক্র। এখানকার প্রথম স্থায়ী পদার্থ C4, সেই জন্য এটাকে আমরা C4 চক্র বলবো। এখানে ক্রাঞ্চ অ্যানাটমি থাকে। ক্রাঞ্চ অ্যানাটমি হলো বান্ডল সিথকে ঘিরে মেসোফিলের আবরণ। এই উদ্ভিদগুলার উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকে, এদের তাপমাত্রা 30 থেকে 45, C3 উদ্ভিদগুলা 10 থেকে 25। এবং C3 উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড চাহিদা বেশি, C4 এর কম। C3 গুলা শীতকালে বেঁচে থাকে, ওগুলা গরমকালে বেঁচে থাকে। পুরাটা আলোচনা করে ফেললাম আজকের ক্লাসে যা যা পড়াইলাম। এইটুকু যে মনে রাখতে পারবে সে এরকম একটা ভিডিও রেকর্ড করবে এবং চ্যালেঞ্জটা ডিএমসি ড্রিমার্স গ্রুপে পোস্ট করবে। এভাবে দেখো, যখন এভাবে রেকর্ড করবা তুমি কিন্তু চাইলেও কোথাও কপি করতে পারবা না। যার ব্রেনের মধ্যে এগুলো সবটুকু থাকবে, আমি তাকে গ্যারান্টি দিলাম, তাকে আমি ক্রেস্ট পাঠাবো এবং ডিএমসি ড্রিমার্সের টি শার্ট পাঠাবো। টি শার্ট যদি শেষ হয়ে যায় আমি ক্রেস্ট পাঠাবো। দ্যাটস ইট। ওকে, কেমন হলো সবাই আমাকে বলো। পারা যাবে? কে কে পারবে? কে কে দিয়ে দিবে? 3 মিনিট হোক। 3 মিনিট তো হলো, কারণ আমি প্রত্যেকটা লাইন বললাম। এটা চাইলে তো আমি 30 সেকেন্ডও শেষ করতে পারি যদি খালি বিক্রিয়া 4টা নাম বলি। আমরা কি পারবো? পুরা জিনিসটা A to Z রেকর্ড করলাম, পুরা জিনিসটা A to Z রেকর্ড করলাম। ঠিক আছে, খুব ভালো লেগেছে। একজন বলেছে ভাই আইফোন গিভ অ্যাওয়ে করেন। তোর কথাটা আমার অত্যন্ত ভালো লেগেছে ভাইয়া, খুব সুন্দর কথা বলেছিস। আইফোন গিভ অ্যাওয়ে, ঠিক আছে, তোর কথাটা আমি ভেবে দেখলাম এবং আমার আশা আমি বাকি জীবন তোর কথাটা শুধু ভেবেই দেখব। ভাইয়া এখন থেকে পড়লে কিছু করা সম্ভব। আপনার মতো সব স্যারগুলো পড়াইলে অনেক খুশি হইতাম, আমার চেয়েও বাকি স্যাররা আরও ভালো পড়ায়। ভাইয়া ইউ আর গ্রেট স্যার, বাট লিটিল লেট। আপনার মতো আচ্ছা, তাহলে আমরা কি পারবো? কে 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 এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছ? এই চ্যালেঞ্জ, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা এইরকম, পুরা জিনিসটা আজকের ক্লাসে যা যা পড়ালাম পুরাটা রেকর্ড করবা, রেকর্ড করে ডিএমসি ড্রিমার্স গ্রুপে পোস্ট করে দিবা। এই পড়াটা যাতে তোমার ব্রেনের মধ্যে বসে। তোমাদের জন্য কি গিফট যাবে যারা ভালো করবে, গিফটটাও দেখাই দিই। গিফটের তো অভাব নেই, একদম তোমাদের সবার জন্য অসাধারণ গিফট রেডি করে রাখছি আমি। একদম ফ্রেশ ফ্রেশ ডিএমসি ড্রিমার্সের ক্রেস্ট পাঠাই দিব। এরকম একটা ক্রেস্ট তোমার টেবিলে যদি থাকে, ডিএমসি ড্রিমার্স স্টার, এই ক্রেস্ট যদি তোমার টেবিলে থাকে, পড়ার আগ্রহটা অনেকটুকু বেড়ে যাবে। ক্রেস্ট অনেক সুন্দর, বিশ্বাস করো, পড়ার আগ্রহটা অনেকটুকু বেড়ে যাবে। যাদেরটা সবচেয়ে সুন্দর হবে আমি মনে করবো ডেডিকেটলি পড়েছে। সময় 2 দিন সময় দিলাম, কালকেও একটা আসবে, কারণ কালকে গ্লাইকোলাইসিস পড়াবো, তারপরে ক্রেবস চক্র পড়াবো, ওগুলাতে অনেক পড়া আছে। হ্যাঁ, তো পড়ার তো শেষ নাই, ওগুলা যারা ভালো করবে ওদেরকেও দিব পুরস্কার দিতে। ঠিক আছে, ওকে, তাহলে এই তো ভাইয়া সুন্দর হয় না ফোনে, তাই চ্যালেঞ্জ জয়েন করতে পারলাম না। ফোনের ভিডিও ক্যামেরা কেমন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তুমি কতটুকু শেখার চেষ্টা করলা, তুমি কতটুকু দিলা। তোমারটা যদি ভালো হয় আমি তাকেই পুরস্কার দেব। কোয়ালিটি ভালো না, যেমন আমি আজকে রেকর্ড করলাম, কোয়ালিটি খুব একটা ভালো হয়নি। আমি যে আজকে রেকর্ড করলাম আমার ফোনের কোয়ালিটি, কারণ আমি সামনে ক্যামেরাটা ধরে রেকর্ড করলাম, তার মানে কোয়ালিটি খুব একটা ভালো হবে না। আমি এটা পোস্ট করে দিব তোমাদের জন্য, ডিএমসি ড্রিমার্স গ্রুপে সবাইকে পোস্ট করে দিব, দেখবা যে কেমন দেখাচ্ছে ভাইকে, আলোটা ভালো ছিল না এই জায়গায়, কিন্তু তোমরা দিয়ে দিবা। ওকে, থ্যাংক ইউ। তাহলে ভাই ও বোনেরা সবাই দোয়া করে যাতে আমার মনের আনন্দটা আবার ফিরে আসে, আমার মনের চাপটা কমে যায়। এবং আজকে যারা বুঝতে পারলা, তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকলা, তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা হোমওয়ার্ক সাবমিট করেছো, আমাকে অল্প 2-3টা দিন সময় দাও,
সুন্দর রেজাল্ট প্রত্যেকের জন্য পাবলিশ করা হবে। নাথিং টু ওয়ারি, যারাই হোমওয়ার্ক করেছো অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবা। দেখবা যে সবার হোমওয়ার্ক একটা লিঙ্কে পোস্ট করা হবে এবং রেজাল্ট পাবা, যাদেরটা ভালো হবে। ওকে, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।